আর দুইটা ক্লাস লাগবে, মানে আজকের ক্লাস এবং নেক্সট ক্লাস, এই দুইটা ক্লাসে আমি আপনাদেরকে কিছু নতুন নতুন জিনিস শেখাবো। লাস্ট যেই যে জিনিসগুলো আমাদের বাকি আছে, বা আরও দুইটা বা তিনটা ক্লাস নিতে পারি, বাট তারপরে লাস্ট দুইটা অথবা তিনটা ক্লাস আমি নিব হচ্ছে আপনাদের প্রবলেম সলভিংয়ের জন্য। যার যা প্রবলেম আছে সব কিছু ইনশাল্লাহ আমি সলভ করে দিব। আচ্ছা, সো এখানে আমি একটা প্রোডাক্ট মডেলিং করে দেখাই। এই যে এখানে একটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা সসের বোতল, তাই না? এই ধরনের সসের বোতল আমরা দেখতে পাই বিভিন্ন রেস্টুরেন্টে গেলে কিংবা বিভিন্ন ক্যাফেতে আমরা দেখতে পাই এই ধরনের সসের বোতল অ্যাভেলেবেল। সো এইরকম একটা সসের বোতল তৈরি করার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে, আমাদেরকে একটা গ্লাস আগে ড্র করতে হবে। দেখেন, ফার্স্ট অফ অল আমরা এখানে একটা লাইন ড্র করলাম। সে আমি এরকম একটা লাইন ড্র করে নিলাম, এরকম একটা লাইন ড্র করে নিলাম, এবং এই লাইনের কালারটাকে আমি স্ট্রোক কালারটাকে বা ফিল কালারটাকে একটা কালার রাখলেই হলো। আমি স্ট্রোক কালারটাকে স্কাই ব্লু কালার রাখলাম, বা একটু ডার্ক ব্লু কালারও রাখতে পারি। এখান থেকে কালার গাইড আছে, কালার গাইড থেকে আপনি কালার নিতে পারেন, নো প্রবলেম। সো এখান থেকে নেওয়ার পর আমরা নেক্সট যে কাজটা করব সেটা হচ্ছে ইফেক্টে ক্লিক করব, 3D-তে ক্লিক করব, রিভলভে ক্লিক করব। রিভলভে ক্লিক করার পর আপনারা লক্ষ্য করবেন যে আমাদের কাছে এরকম একটা শেপ চলে আসবে। আসার পর আমরা প্রিভিউ বাটনে ক্লিক করে আমরা রাইট এডজে ক্লিক করে দিব। সো আমাদের কাছে এরকম একটা গ্লাসের শেপ চলে আসলো। সো এই যে একটা গ্লাসের শেপ আপনারা দেখলেন যে চলে আসলো, এটা কালারটা আপনি আরও লাইট করে দিতে পারেন, লাইট ব্লু, এই কালারটাই করে দিলাম। সো এই যে আমাদের কাছে 3Dর একটা ইয়ে চলে আসলো, তাই না? একটা গ্লাস চলে আসলো, 3D গ্লাস। এরপর আপনারা যদি ভালো করে লক্ষ্য করেন যে এখানে একটা কার্ভ আছে, তাই না? এই যে এখানে একটা কার্ভের মতো আছে, যেটা হচ্ছে গিয়ে এই গ্লাসটার স্ট্যান্ডের মতো কাজ করে আর কি। সো এই কাজটা করার জন্য আমরা এখানে পেন টুল নিয়ে যদি আমরা এখানে একটা পয়েন্ট নেই, এই যে একটা পয়েন্ট নিলাম এই জায়গাটাতে, দেন আমি ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে এই পয়েন্টটাকে ধরে আমি একটু এদিকে যদি কার্ভ করে দিই, তাহলে কিন্তু আমার এই জিনিসটা তৈরি হয়ে যাবে। অলরাইট, এরপরে নেক্সট কাজ হচ্ছে গিয়ে এই যে এখানে দেখেন, এখানে একটা ডেপথ আছে অ্যাকচুয়ালি, রাইট? একটা ডেপথ আছে। সো এই ডেপথ তৈরি করার জন্য আমরা এখানে ক্লিক করলাম, ক্লিক করে শিফট চেপে হালকা একটু সিলেক্ট করে দেবো। তাহলে এখানে দেখেন একটা ভেতরে একটা মোটা হয়ে যাবে, মনে হবে যে এটার ভেতরটা একটু ফ্যাট হয়ে গেছে, মানে একটা উইথ চলে আসছে এটার মধ্যে। সো এইভাবে করে আমরা একটা গ্লাস অবজেক্ট তৈরি করে নিলাম। এটার কালার আপনি চেঞ্জ করে নিতে পারেন, যেই কালার আপনার ভালো লাগে সেই কালার আপনি দিতে পারেন। আপাতত আমি ব্লু কালারটা রাখলাম। এরপর আপনারা দেখেন যে এটার টপের যেই অপশনটা রয়েছে, টপের যে অবজেক্টটা রয়েছে, এই অবজেক্টটা আসলে কীভাবে আমি তৈরি করেছি সেটা একটু দেখেন। ফার্স্ট অফ অল আমাদেরকে কী করতে হবে, পেন টুল নিতে হবে। পেন টুল নিয়ে আমরা এটার যে ক্যাপ রয়েছে তার অর্ধেকটা অংশ আমরা ড্র করব, লাইক দিস। এভাবে করে আমি একটু ড্র করে নিলাম, দেন আমি এরকম একটা শেপ নিলাম, এরকম একটা শেপ নিলাম, দেন আমি এরকম একটা শেপ নিলাম, এখান থেকে অল্প একটু দূরত্বে এরকম একটা শেপ নিয়ে নিলাম। সো এই যে একটা শেপ আমি ড্র করলাম, ড্র করে আমি জাস্ট এটাকে সিলেক্ট করে ইফেক্টে ক্লিক করে 3D-তে ক্লিক করে রিভলভে ক্লিক করে দিব। রিভলভে ক্লিক করে দেওয়ার পর এটা লেফট এডজ রয়েছে, আমি এটাকে রাইট এডজ করে দিব। রাইট এডজ করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এরকম একটা অবজেক্ট চলে আসছে। এরপর আপনি এটাকে সাইজটা ছোট বড় করে এটার পজিশনটাকে আপনি বসাতে পারবেন। এরপর কিবোর্ড থেকে লেফট রাইট আরও প্রেস করে করে আমরা এটাকে আমাদের কাঙ্ক্ষিত অবস্থানে বসাই দিতে পারবো। সো এই যে এখানে একটা সসের বোতল বা যাই হোক আমরা একটা তৈরি করে ফেললাম। এটাকে আপনি আরও সুন্দর বা আরও স্মুথ করতে পারেন। কিভাবে? সেটা হচ্ছে আপনি এটাকে সিলেক্ট করে যদি আপনি এটাকে একটু উপরের দিকে এভাবে ড্র্যাগ করে দেন, এটা এই যে এরকমভাবে ড্র্যাগ হয়ে যাবে। কিংবা আপনি এখানে আরেকটা পয়েন্ট নিতে যদি চান, এখানে একটা পয়েন্ট নিয়ে নিলাম, এখান থেকে আমরা এটাকে কাস্টমাইজ করে নিতে পারি, লাইক দিস। অলরাইট, সো এইভাবে করে আপনি করতে পারেন। চাইলে এটাকে একটু মোটা করে দিতে পারেন, যদি আপনার মনে হয় যে না এটাকে আরেকটু ফ্যাট করে দিব বা একটু মোটা করে দিব, এভাবে করে দিতে পারেন, নো প্রবলেম। সো এইভাবে করেও আমরা এই কাজগুলো করতে পারি। এটাকে যদি আপনি আরেকটু ফ্যাট করতে চান, লাইক দিস। অলরাইট, এবং এটাকে যদি একটু মোটা করতে চান, একটু এদিকে নিয়ে আসেন, একটু মোটা হয়ে যাবে। সো এইভাবে করে আমরা আমাদের কাঙ্ক্ষিত কাজটা করব, দেন আমরা আমাদের পজিশন মতো এটাকে ছোট বড় করে আমরা আমাদের কাঙ্ক্ষিত জায়গায় বসিয়ে দিব। সো যাই হোক, মোটামুটি একটা বেসিক একটা শেপ তৈরি হয়ে গেল। এই দুইটা পয়েন্টকে ধরে আপনি যদি একটু লম্বা করে দিতে চান, উপরের দিকে একটু লম্বা করে দিতে পারেন। সো বেসিক আইডিয়া হচ্ছে আপনি আপনার মতো করে আগে ডিজাইন করবেন, দেন আপনি এটাকে ইচ্ছে মতো কাস্টমাইজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি কি বুঝাতে পেরেছি? আপনি যদি এই জায়গাটাকে একটু একদম পিন পয়েন্ট করে দিতে চান, পিন পয়েন্ট করে দিতে চাইলে যে এভাবে পয়েন্ট আকারে এভাবে করে পিন পয়েন্টের মতো হয়ে যাবে। আপনি যদি এটাকে নিচের দিকে ড্র্যাগ করেন, এটা নিচের দিকে এভাবে ড্র্যাগ হয়ে যাবে।
সো এখানে ড্র্যাগ হয়ে গেলে মনে হবে যে এটার ভেতরটা কি ফাঁকা, মানে এখান দিয়ে একটা মানে সস বা যে কোনো কিছুই আপনার এখান দিয়ে একটা পাইপ লাইনের মতো তৈরি হয়ে গেল। এভাবে করে আসলে আমরা আমাদের 3D অবজেক্টগুলো তৈরি করি বা ডিজাইন করি। এটাকে আরেকটু মোটা করে দিই, আরেকটু বড় করে দিলে এটা অ্যাডজাস্ট হবে। অলরাইট, সো এখন কিন্তু এটা পারফেক্টলি আমাদের এখানটাতে অ্যাডজাস্ট হয়ে গেছে। সো এই ধরনের ওয়াটার বটল কিংবা হচ্ছে গিয়ে সসের বোতল কিংবা যে কোনো কিছু আপনারা তৈরি করতে পারবেন। এটা কি খুব বেশি কঠিন হবে আমাদের জন্য এই ধরনের জিনিস তৈরি করা? হ্যালো, পারবো। ইনশাআল্লাহ। সো এরপরে এখানে দেখেন একটা এটা হচ্ছে কি একটা ওয়াটার বটল হতে পারে, স্টেইনলেস ওয়াটার বটল, তাই না? এই স্টেইনলেস ওয়াটার বটলটা দেখেন কয়েকটা ধাপ আছে, তাই না? সো এই ধরনের ওয়াটার বটলও আপনারা এই 3D অবজেক্ট ব্যবহার করে মডেলিং করতে পারেন। এটা খুবই সহজ, যেমনটা আমি এখানে তৈরি করেছি অলরেডি। সো আমি এটার কালারটাকে, এখানে আছে অরেঞ্জ কালার, অরেঞ্জ কালার থেকে আমরা একটু যদি ডার্ক ব্লু বা এই কালারটা নিই, নেওয়ার পর আমরা এখান থেকে জাস্ট এভাবে করে একটা শেপ আমি নিয়ে নিলাম। কেউ বোধহয় জয়েন করতে চাইছে, আমি একটু তাকে অ্যাড করে নিই, মাহাদি হাসান। অলরাইট, সো এরপরে আমি এইভাবে দিয়ে জাস্ট এটাকে কি করব, এইভাবে করে একটা শেপ নিয়ে নিব হালকা। দেন এইভাবে আবার নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর এই যে শেপটা আমি তৈরি করলাম, এই শেপটাকে আমি জাস্ট সিলেক্ট করে আমি এখান থেকে আবার একইভাবে ইফেক্টে ক্লিক করব, 3Dতে ক্লিক করব, রিভলভে ক্লিক করব। দেন আমি এখান থেকে লেফট এজ রয়েছে, আমি রাইট এজে ক্লিক করে দিলাম। সো আমার এখানে এরকম একটা বটল তৈরি হয়ে গেল। এরপর আমি কাস্টমাইজ করে নিতে পারবো, আমি আমার ইচ্ছে মতো কাস্টমাইজ করে নিতে পারবো। এবং এখানে দেখতে পাচ্ছেন একটা ডেপথ চলে আসছে। একইভাবে এই প্রোডাক্টটাকে আপনি এবার পিএনজি করে হোক বা জেপিজি করে হোক আপনি ইলাস্ট্রেটরে নিয়ে যেয়ে আপনি এটার কাজগুলো করতে পারবেন, কোনো সমস্যা নেই। অলরাইট, এটাকে যদি আরেকটু মোটা করতে চান মোটা হয়ে যাবে, নো প্রবলেম। বিভিন্ন ধরনের পাউডারের বোতল হতে পারে, কিংবা হচ্ছে গিয়ে এখন বর্তমানে বিভিন্ন ট্যাবলেটের বোতল কিংবা ওষুধের বোতল, এই ধরনের বটল, তারপরে স্প্রে, বডি স্প্রে, তারপরে যে কোনো কিছুই আপনারা আসলে এইভাবে 3D অবজেক্টের সাহায্যে ব্যবহার করে তৈরি করতে পারবেন। এরপর এখানে আপনি প্যাকেজিং করে বা স্টিকার বসাইতে পারবেন ফটোশপের সাহায্যে। ইমেজ ম্যানিপুলেশন আমরা যেভাবে করেছি ঠিক একইভাবে। তারপর কালার, এই যে এখানে যে শ্যাডোগুলো আছে, তারপর এখানে আদার্স সব কিছু আপনি আসলে করতে পারবেন। এখন আপনাদের আমি জাস্ট বেসিকটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি কিভাবে প্রোডাক্টগুলোর 3D প্যাকেজিংগুলো করবেন। আপনাদের কাজ হচ্ছে এগুলোকে একটু প্র্যাকটিস করা। ডিফারেন্ট প্রোডাক্ট, ডিফারেন্ট বটল, যেমন ওয়াটার বটল আছে, তারপরে বিভিন্ন ধরনের কাচের বোতল আছে, তাই না, ফান্টা, কোক, এগুলার মডেলিংটা একটু প্র্যাকটিস করেন, আই গেস পারবেন। 3Dর এই কাজগুলো খুবই মজার এবং খুবই ইন্টারেস্টিং, খুবই সহজ। এগুলো একটু প্র্যাকটিস করবেন। এখন এগুলা নিয়ে কারো কোনো কনফিউশন বা কারো কোনো প্রশ্ন আছে কিনা, যদি থাকে আমাকে বলতে পারেন। স্যার, জি, ঘরের রিচার্জটা দেখাই দেবে? কোনটা? এটা ঘর 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 মানে ঘর বলতে কি রকম ঘর একটু যদি বলেন। মানে ওই যে দেওয়াল। আইসোমেট্রিক আমরা যেগুলো পড়ছিলাম না লাস্ট ক্লাসে, ওইটা বলছিলেন বিস্তারিতভাবে আজকে আরেকটা ক্লাস নেবেন। আচ্ছা, আইসোমেট্রিক ডিজাইনের কয়েকটা জিনিস একটু দেখিয়ে দিই। ওগুলা খুবই সহজ, ওগুলা একটু দেখাই দিলে আমার মনে হয় যে আপনাদের জন্য কঠিন মনে হবে না। এই যে এখানে দেখেন 3D আইসোমেট্রিক যে ডিজাইনটি রয়েছে, এটাও আপনাদের এই প্রোডাক্ট মডেলিংয়ের মতোই। এই যে এই ডিজাইনটার কথা বলেছিলাম, তাই না? এই ডিজাইনটা একটু দেখাই দিই আমি। এই ডিজাইনগুলোর ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে কি আপনার অ্যাঙ্গেল, আইসোমেট্রিকের একটা নিজস্ব একটা অ্যাঙ্গেল রয়েছে, যে অ্যাঙ্গেলটাতে আসলে আমরা কাজ করব। সো এই যে প্রোডাক্টগুলো এখানে যা কিছু আছে সবগুলোই হচ্ছে গিয়ে আপনার কি বলে জিওমেট্রিক প্রোডাক্ট, উইদাউট এক্সেপ্ট কয়েকটা প্রোডাক্ট রয়েছে, যেমন হচ্ছে গিয়ে আপনার এই যে এই প্রোডাক্টটা, এই প্রোডাক্ট অ্যাকচুয়ালি 3D করে নিয়ে আসাটা সম্ভব না, এটাকে আপনার ম্যানুয়ালি ড্র করে নিয়ে আসতে হয়। এই ধরনের পুতুল হোক বা ক্যারেক্টার হোক, ঠিক আছে? তারপরে এই যে স্টারগুলো আসলে 3D করে নিয়ে আসা সম্ভব না, এগুলোকে আপনার করে দেন হচ্ছে কি আপনার ভিউটা চেঞ্জ করে দেওয়া যায়। আচ্ছা, এটা নিয়ে আমি একটু দেখাই দিই। এরপরে আমি 3Dর আরেকটা লাস্ট একটা জিনিস দেখাই দিব, ম্যাপিংটা একটু দেখাই দিব। ম্যাপিংটা খুবই ইন্টারেস্টিং এবং খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। দেখেন, আমি হুবহু এই জিনিসটাকেই তৈরি করে দেখাচ্ছি আপনাদেরকে। এখানে
দুই ধরনের ভিউ রয়েছে, একটা হচ্ছে গিয়ে আপনার আইসোমেট্রিক টপ, একটা টপ লেফট, একটা হচ্ছে রাইট। আইসোমেট্রিক লেফট ভিউ, আইসোমেট্রিক রাইট ভিউ, এটা হচ্ছে রাইট ভিউ, এটা হচ্ছে লেফট ভিউ। সো আমি প্রথমে এই দেয়ালগুলো তৈরি করে আপনাদেরকে লেফট এবং রাইটের পার্থক্যটা বুঝিয়ে দিচ্ছি। সো এই জিনিসটা কি, এই জিনিসটা হচ্ছে কি একটা রেক্ট্যাঙ্গেল, তাই কি না? সো আমি এখানে একটি রেক্ট্যাঙ্গেল ড্র করলাম লাইক দিস, একটা রেক্ট্যাঙ্গেল ড্র করে নিলাম, এটার কালারটা আমি দিয়ে দিলাম সে ব্লু। ব্লু কালার দেওয়ার পর আমি এখান থেকে ইফেক্টে ক্লিক করে 3D নিয়ে যেহেতু কাজ করব 3D, এবং এখানে রিভলভ দিব না, কারণ কি রিভলভ কি করে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করে, বাট আমরা এটাকে রোটেট করব না, আমরা এটাকে এক্সট্রুড করব। সো এক্সট্রুড অ্যান্ড বেভেলে ক্লিক করলে আপনি দেখতে পাচ্ছেন যে এটা এক্সট্রুড এবং বেভেল হয়ে গেছে। এরপর আপনি এখান থেকে এই পজিশন থেকে আইসোমেট্রিক লেফটে যদি নেন তাহলে এটা এই ভিউটা আসবে, আপনি যদি রাইটে নেন সো রাইট ভিউটা আসবে। সো আমি এটা রাইট ভিউতে নিয়ে নিলাম, এবং এখানে একটি বিষয় লক্ষ্য করেন যে এখানের এই যে শেডিং কালারটা কি আকারে আছে, ব্লু কালার আছে এবং ডার্ক ব্লু কালার আছে, তাই না? এভাবেই তো আছে, তাই না? সো এইটার শেডিং কালারটাকে যদি আপনি চেঞ্জ করতে চান, এই যে শেডিং কালার কি আছে ব্ল্যাক, আচ্ছা ব্ল্যাকই থাকুক, নো প্রবলেম, আমি ওকেতে ক্লিক করে দিলাম। এখানে আমি জাস্ট স্ট্রোক কালারটাকে যদি হোয়াইট করে দিই, স্ট্রোক কালারটা হোয়াইট করে দিলে আমার শেডের কালারটা কি হবে, চেঞ্জ হয়ে যাবে। কিংবা মানে এই স্ট্রোক কালারটাকে যদি আপনি একটু গ্রে কালার করে দেন তাহলে এটা গ্রে টাইপের কালার হয়ে যাবে। সো আমি এই কালারটা রাখলাম, এবং এখানে এক্সট্রুডটা অনেক বেশি হয়ে গেছে, তার মানে কি দেয়ালটা অনেক বেশি মোটা হয়ে গেছে। এটাকে আপনি যদি চেষ্টা করেন যে চিকন করবেন সেটাও সম্ভব। এই যেখানে এক্সট্রুড ডেপথ আছে কত 60, আমরা এটাকে একটু কমিয়ে নিয়ে আসলাম, সে আমরা 30 রাখলাম, 30 রেখে আমি ওকেতে ক্লিক করে দিলাম। একইভাবে আমি এবার এটাকে কি করব, ডুপ্লিকেট একটা কপি করব। এই যে আমি একটা ডুপ্লিকেট কপি করলাম, কপি করে আমি এটাকে কি করব, এটাকে আমি এক্সট্রুড বেভেলে ক্লিক করে, এর আগে আমি কি দিয়েছিলাম রাইট, তাই না? আইসোমেট্রিক রাইট দিয়েছি, এবার আমি আইসোমেট্রিক লেফট দিয়ে ওকেতে ক্লিক করে দিই। সো আমার এখানে আইসোমেট্রিক লেফট ভিউটা চলে আসবে। আসার পর আমি এই দুইটাকে আমার পজিশন মতো এইভাবে বসিয়ে দিব। কিবোর্ড থেকে লেফট অ্যারো রাইট অ্যারো প্রেস করার মাধ্যমে আমি এটাকে বসিয়ে দিলাম। এরপর আমি এটাকে আরেকটা কপি করলাম, কপি করে নিয়ে এসে এবার আমি এটার পজিশনটাকে কি করব, পজিশনটাকে আমি ক্লিক করে আইসোমেট্রিক আছে, আমি আইসোমেট্রিক টপ দিব লাইক দিস, টপ দিয়ে আমি ওকেতে ক্লিক করে দিব, এবং এটার কালারটাকে আমি একটু চেঞ্জ করে দিব। কালারটা আছে কি, আমি এখান থেকে এই কালারটা করে দিলাম। এই কালারটা করে দিয়ে আমি এটাকে পজিশনটা রাখবো হচ্ছে গিয়ে এখানে, এবং এটার পজিশনটা আমি সবার পেছনে নিয়ে যাব, কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট দিয়ে সবার পেছনে নিয়ে গেলাম। এই কাজগুলো একটু জুম করে করে আমরা দেখব যে কোথাও আটকে যাচ্ছে কিনা বা কোথাও মিস্টেক হচ্ছে কিনা। সো এই যে এখানটাতে দেখি আমরা হালকা একটু ডানে নিয়ে আসলাম, অলরাইট। এরপর আমরা কি করব, এই দুইটা পয়েন্টকে ধরে আমরা একটু ডানে নিয়ে আসলাম, কিংবা এই দুইটা পয়েন্টকে ধরে একটু টপে নিয়ে আসলাম। আর একটু বড় করতে হবে, তাই না? অলরাইট, সো মোটামুটি আই গেস যে ঠিক আছে। আর একটু বেশি বড় হয়ে গেছে, আর একটু ছোট করা যেত। অলরাইট, সো মোটামুটি একটা শেপ আমি তৈরি করে ফেললাম। আর একটু কমাইতে হবে এই সাইডটা, এই পাশটাও সেম। অলরাইট, সো এখন মোটামুটি একটা লেভেলে আসছে। আর একটু পারফেক্ট করা যায়, একটু সময় নিয়ে আপনারা এটাকে পারফেক্ট করে নিতে পারবেন। এটাকে যেমন এখানে ঠিকমতো বসে নাই, সো এই জিনিসটাকে আপনারা ঠিক করে নিয়ে আসতে পারবেন, নো প্রবলেম। যদি আমি এটাকে ধরে একটু নিচের দিকে নামাই, অলরাইট, সো একটু নিচে নামাইতে পারি। অলরাইট, সো এইভাবে করে আমরা এই জিনিসটাকে একটু এদিক সেদিক করে এটাকে অ্যাডজাস্ট করে নিতে পারবো। ক্লিয়ার? ওকে, ডান। আর বেশি কিছু করছি না, যেভাবে আছে অ্যাজ ইট ইজ এটা থাকুক, এটাকে একটু ধরে টপে উঠাই দিই। ওকে, দ্যাটস ইট।
সো আমাদের এই 3D রুমটা তৈরি হয়ে গেল, তাই না? 3D রুম তৈরি হয়ে যাওয়ার পর আমরা এখন যে নেক্সট যে কাজটা করব সেটা হচ্ছে গিয়ে এই 3D রুমটাতে আমরা আমাদের এই যে আলমিরা, তারপরে হচ্ছে কি এখানে একটা সেলফ রয়েছে, তাই না? এখানে একটা সেলফ রয়েছে, তারপর এখানে একটা বেবির বেড রয়েছে, এখানে একটা ইয়ে রয়েছে, এগুলো আমরা তৈরি করে ফেলবো। এগুলো সেম অ্যাজ লাইক আমরা এক্সট্রুড অ্যান্ড বেভেল দিয়ে আমরা এই কাজগুলো করে ফেলবো। সো এই কাজগুলো করার জন্য আমাদেরকে ফার্স্ট অফ অল যে কাজটা করতে হবে, এটার ভিউটাকে আগে বুঝতে হবে। এটার ভিউটা কি আছে? আইসোমেট্রিক রাইট লেফট ভিউতে রয়েছে এই জিনিসটা। সো এটার জন্য আমরা জাস্ট সিম্পলি একটা এরকম একটা শেপ নিলাম এবং এটার কালারটাকে আমরা হোয়াইট কালার করে দিলাম। অলরাইট, হোয়াইট কালার করে দিয়ে আমরা এখান থেকে ইফেক্ট 3D এক্সট্রুড অ্যান্ড বেভেলে ক্লিক করে আমরা আইসোমেট্রিক লেফটে এটা আইসোমেট্রিক রাইট হবে, আইসোমেট্রিক রাইট ভিউতে নিয়ে আসলাম। নিয়ে এসে আমরা এটার সাইজ একটু বড় করে দিব, এখানে এক্সট্রুড ডেপটাকে একটু বড় করে দিব, তাহলে এটা একটু এই পাশ থেকে মোটা হয়ে আসবে। ওকেতে ক্লিক করে দিলাম। দেন আমাদের আলমিরার যে বেসিক শেপটা সেটা তৈরি হয়ে গেছে। এরপর আমরা নেক্সট আরেকটা কাজ করবো, সেটা হচ্ছে এরকম একটা শেপ নিলাম, এটার কালারটাকে একটু চেঞ্জ করে দিব। কালারটা আমি অরেঞ্জ কালার কিংবা একটু লাইট কালার নেই, এই কালারটা নিলাম। নেওয়ার পর আমি ইফেক্টে ক্লিক করলাম। ইফেক্টে ক্লিক করে আমি 3Dতে ক্লিক করব, এখানে ক্লিক করে এটাতে আমি দিব আইসোমেট্রিক রাইট, তাই না? এর আগে যে ভিউটা দিয়েছি, এবং এটার যে এক্সট্রুড ডেপথ এটাকে আমি 0 করে দিব, লাইক দিস। এরপর আমি ওকেতে ক্লিক করে দিলাম। ওকেতে ক্লিক করে দিয়ে আমি এটাকে এই পজিশনে বসিয়ে দিলাম এবং এটাকে একটু বড় করে দিই, আর একটু বড় করি। অলরাইট, সো এই যে একটা সেলফের ডোর আমি তৈরি করে ফেললাম। এটাকে জাস্ট কপি করে করে আমরা এখানে বসাই দিই। একটু মোটাও করে দিতে পারেন চাইলে, এটাকে একটু মোটা করে দিতে পারেন। অলরাইট, এবার এগুলাকে একটু পজিশন মতো বসাইতে হবে। আই গেস একটু উপরে যাবে। ওকে, আই গেস দিস ওয়ান ইজ নট ব্যাড। এভাবে করে আমরা একটা আলমিরার শেপ তৈরি করে ফেললাম। এবং একইভাবে এখানে আলমিরার দেখেন যে হাতল রয়েছে, তাই না? যেই হাতলগুলো দিয়ে আসলে এই অবজেক্টগুলোকে খুলবে। সো এই ধরনের হাতল তৈরি করার জন্য আমরা একটা রাউন্ডেড কিছু একটা নিতে পারি। একটা রাউন্ড টাইপের কিছু একটা নিলাম, নিয়ে আমি এটার স্ট্রোক কালারটা অন করে দিলাম, এটার ফিল কালারটাকে আমরা ব্লু করে দিলাম, এবং এই হাতলের মাঝখানে আমরা আরেকটা সার্কেল ড্র করি, Ctrl+C Ctrl+F। দেন আমরা এটাকে একটু ছোটো করে নিয়ে আসি, এটার কালারটাকে আমরা একটু চেঞ্জ করে দিই, লাইক দিস। দেন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে এটা টোটাল জিনিসটাকে সিলেক্ট করে, এটা একটু বেশি লাইট হয়ে গেছে, আর একটু ডার্ক করে দিই। সো এই দুটাকে সিলেক্ট করে আমরা আবার সেম 3Dতে যে এক্সক্লুড অ্যান্ড বেভেল এখানে ক্লিক করে নিতে পারি। ক্লিক করে আমরা এটাকে 3D করে নিতে পারি। বেশি হয়ে গেছে, বা এটাকে এইভাবে না রেখে আমরা একটা কাজ করতে পারি, এটা ফেলে দিই। আমরা সিম্পলি একটা কাজ করব, সেটা হচ্ছে গিয়ে এরকম একটা শেপ ড্র করলাম, এবং এরকম একটা শেপ ড্র করে আমরা এটাকে সিলেক্ট করে আমরা ইফেক্টে ক্লিক করলাম, 3Dতে ক্লিক করলাম, রিভলভে ক্লিক করলাম। রিভলভে ক্লিক করার পর আমাদের কাছে এরকম একটা জিনিস আসবে। আমরা রাইট এডজে ক্লিক করলে তখন আমাদের কাছে হাতলের মতো গোল এরকম একটা জিনিস আসবে। আসার পর আমরা এখান থেকে দিব আইসোমেট্রিক রাইট, আইসোমেট্রিক লেফট বা আইসোমেট্রিক টপ। এইভাবে দিতে পারি। দিয়ে আমরা এটাকে একটু ডাউনে দিয়ে দিব, লাইক দিস। অলরাইট, এভাবে দিয়ে আমি ওকেতে ক্লিক করে দিলাম। এটার অ্যাঙ্গেলটা ঠিক করে নিলাম ম্যানুয়ালি, অটোতে দিলে আসলে হচ্ছে না, যার কারণে আমি ম্যানুয়ালি ক্লিক করে আমি ওকেতে ক্লিক করে দিলাম। এরপর এটা শেপটাকে আমি ছোট করে নিয়ে আসলাম। এই হাতলটাকে আমি একটা হাতলকে এখানে বসাই দিব এবং একটু ছোট করে নিয়ে আসি, বেশি বড় হয়ে গেছে। অলরাইট, দিস ওয়ান ইজ পারফেক্ট। দেন আরেকটা হাতলকে আমি এখানে অল্টার প্রেস করে কপি করে দিলাম এবং এটাকে একটু টপে নিয়ে আসবো, লাইক দিস। সো এইভাবে করে আমরা আমাদের প্রয়োজন মতো আমরা আমাদের জিনিসগুলোকে বানাতে পারি বা বসাতে পারি। অলরাইট, এটাকে চাইলে আপনি আরও চিকন বা আরও মোটা, আরও যেভাবে আপনার সুবিধা হয় সেভাবে আপনি হালকা একটু রোটেটও করে দিতে পারেন এইভাবে।
এভাবে যদি না হয় সেক্ষেত্রে আপনি এই দুটাকে সিলেক্ট করে অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স ক্লিক করে দিতে পারেন। অ্যাপিয়ারেন্স ক্লিক করে আমরা একটু এভাবে রোটেট করে দিতে পারি, নো প্রবলেম। হালকা একটু চ্যাপ্টার করে আর মানে এটা চাইতে এটা বেশি ভালো লাগছে, তাই না? এটাকে কপি করে নিয়ে আসি। অলরাইট, নট ব্যাড। সো এইভাবে করেও আমরা হাতল তৈরি করে নিয়ে আসতে পারি। এবং এরপরে রয়েছে বুক সেলফ, সেম প্রসেস। এই যে বুক সেলফের যে প্রসেসটা দেখতে পাচ্ছেন অ্যাজ সেম, কোনো প্রবলেম মানে কোনো তারতম্য নাই। সো আমি এই অবজেক্টটাকেই, এই যে অবজেক্টটা, এই অবজেক্টটাকে আমি কপি করে নিয়ে আসি। কপি করে নিয়ে এসে আমি এটাকে জাস্ট একটু ছোটো করে নিয়ে আসি লাইক দিস। এবং আমি এটাকে ছোটো করে নিয়ে এসে এটাকে গ্রুপ করে নিই, টোটালটাকে, সরি এই টোটালটাকে আগে গ্রুপ করে নিই। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম। গ্রুপ করে আমি এটাকে এই পজিশন মতো রাখি, রেখে আমি একটু ছোটো করে নিয়ে আসি। অলরাইট, সো আমার আলমিরাটা হয়ে গেল। এবার আলমিরাটা যে বসালাম, বসানোর পরে এটার একটা শ্যাডো আমাকে তৈরি করতে হবে। সো আমি আরেকটা রেক্ট্যাঙ্গেল ড্র করে নিলাম। যে রেক্ট্যাঙ্গেলের কালারটা আমি এই কালার থেকে একটু ডার্ক কালার নিয়ে নিব, একটু ডার্ক, হালকা ডার্ক লাইক দিস। এরপর হ্যাঁ এই কালারটাই নিতে পারি, কিংবা ব্ল্যাক কালারও নিতে পারি, ডিরেক্ট ব্ল্যাক কালার নিয়ে আমি এটার স্ট্রোক কালারটা নন করে দিলাম। দিয়ে আমি এটাকে ইফেক্টে ক্লিক করে 3D এক্সট্রুড অ্যান্ড বেভেল, এখান থেকে এক্সট্রুড ডেপটাকে 0 করে দিব। 0 করে দিয়ে আমরা এখান থেকে পজিশনটাকে আইসোমেট্রিক রাইট না, সরি আইসোমেট্রিক টপ বা আইসোমেট্রিক বটম, টপ না আচ্ছা আইসোমেট্রিক টপ দিলাম। দিয়ে ওকেতে ক্লিক করলাম। ক্লিক করে দেন আমরা এটাকে চিকন মোটা করে করে আমরা এটাকে এটার পজিশনটাকে ঠিক করে নিব লাইক দিস। সো এভাবে করে আমরা এটাকে এভাবে রাখলাম। রেখে আমরা কন্ট্রোল থার্ড ব্র্যাকেট দিয়ে পেছনে নিয়ে আসলাম। আমার যতটুকু দরকার আমি ততটুকুকে রেখে বাকিটুকু অংশ আমি ছোট করে নিয়ে আসবো। সরি, রোটেট করে ফেলছি। অলরাইট, আই গেস দিস ওয়ান ইজ নট ব্যাড, দিস ওয়ান ইজ পারফেক্ট। এইভাবে রেখে দেন আমি এটার অপাসিটিটা দিব হচ্ছে মাল্টিপ্লাই, এবং এখান থেকে 100 রয়েছে, জাস্ট এখান থেকে 10% বা 15% করে দিলাম, 15%। অলরাইট, সো এইভাবে করে আমি এখানে একটা শ্যাডো তৈরি করে ফেললাম যেন এটা দেখতে আরও বেশি রিয়েলিস্টিক মনে হয়। ঠিক একইভাবে আমরা এবার এটাকে এখানটাতে বসাবো, এখানটাতে বসালাম এই জিনিসটাকেই। এই যে ফ্লোর যেটা তৈরি করলাম, ফ্লোরটাকে আমি কপি করে নিয়ে আসলাম। কপি করে ফ্লোরের সাইজটাকে আমি একটু ছোটো করে নিয়ে আসলাম লাইক দিস। এরপর আমি এটাকে এইভাবে পজিশনে বসাই দিলাম এইভাবে। অলরাইট, এরপর এখানে ড্রয়ারগুলোও সেম, আমরা এখান থেকে নিয়ে আসলাম। এটা কালারটাকে আমরা ব্লু কালার করে দিলাম। এটাকে কপি করলাম, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে এটাকে ছোট করে নিয়ে আসি লাইক দিস। এটার কালারটা আমরা হোয়াইট করে দিই, আর একটু চিকন করে নিয়ে আসি। অলরাইট, এরপর এটাকে সিলেক্ট করি, সরি এই দুটাকে সিলেক্ট করি, ইফেক্ট 3D এক্সক্লুড অ্যান্ড বেভেল, এখান থেকে আমরা পজিশনটা টপ রাইট, এবং এখান থেকে এক্সট্রুড ডেপটাকে 0 করে দিব। অলরাইট, ওকে, ডান। এবার কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম। গ্রুপ করে আমরা এটাকে এই পজিশনে বসিয়ে এটাকে ছোট করে নিলাম, শিফট ধরে। শিফট ধরে একটু ছোট করে নিলাম লাইক দিস। কপি করি, আরেকটা কপি করি। অলরাইট, এরপর এটাকে আরেকটা কপি করতে পারেন, নো প্রবলেম। একটু চিকন করে নিয়ে আসি। এবার আপনি এটার কালারটা চেঞ্জ করে দিতে পারবেন, যেমন এটার কালার আমরা ব্লু দিয়েছি, এটার কালারটা আপনি অরেঞ্জ কালার দিতে পারেন। এটার কালার ব্লু, আবার এটার কালার যদি আপনি চান চেঞ্জ করে দিতে পারেন, অরেঞ্জ কালার দিয়ে দিতে পারেন, নো প্রবলেম। সো এইভাবে করে আমরা বিভিন্ন প্রোডাক্টের কাজ করতে পারি। এই প্রসেসটা, এই সেম জিনিসটাই, এই জিনিসটা তৈরি করতে পারবেন আপনারা। এই যে এটা পারা যাবে, এই র্যাকটা। হ্যালো,
পারবেন নাকি দেখাই দিতে? র্যাকের পাশে আবার একটু আছে, দেখা দেন স্যার এটা। এটা একটু দেখাই দিই। এটাও খুব সহজ, এটাও খুব একটা কঠিন কাজ না। এই যে দেখেন, এখানে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে আমরা ফার্স্ট অফ অল, এটাও রেক্ট্যাঙ্গেল, টোটালটাই রেক্ট্যাঙ্গেল। আমরা এই যে এরকম চিকন কয়েকটা রেক্ট্যাঙ্গেল নিলাম, নেওয়ার পর এটা কালারটাকে সে আমি হোয়াইট কালার করে দিলাম। হোয়াইট কালার করে দিয়ে আমি ইফেক্টে ক্লিক করলাম, 3D-তে ক্লিক করলাম, এক্সট্রুড অ্যান্ড বেভেল। অলরাইট, এখান থেকে পজিশনটা আমাদেরকে ঠিক করে নিতে হবে। পজিশনটা আইসোমেট্রিক লেফট না, এবার হবে আইসোমেট্রিক, সরি রাইট না, এবার হবে লেফট। লেফটে দেওয়ার পর আমরা এখান থেকে পজিশনটার ডেপথটাকে আমরা একটু চিকন করে নিব। ও সরি, এখানে একটা প্রবলেম হয়ে গেছে, আইসোমেট্রিক লেফট হবে না, অ্যাকচুয়ালি আইসোমেট্রিক টপ হবে। ওকে, এবং এটা ডেপথটাকে আমরা 10 পিক্সেল করে নিয়ে ওকেতে ক্লিক করে দিলাম। অলরাইট, দেন আমরা নেক্সট যে কাজটা করব সেটা হচ্ছে এটাকে আমরা কপি করে কন্ট্রোল ডি দিয়ে আমি 5টা র্যাক বা 4টা র্যাকও নিতে পারি, 4টা র্যাক নিলাম। ঠিক আছে, সো এরকম র্যাকগুলো হয়ে গেল, তার মানে কি এই যে এই শেপগুলো হয়ে গেল। নেক্সট আমার যে কাজটি সেটি হচ্ছে গিয়ে এই পাশটা এবং এই যে বেসমেন্টও লাগবে না, অ্যাকচুয়ালি এই সাইডটা আমার প্রয়োজন হবে। সো এই সাইডটা তৈরি করার জন্য আমাদেরকে নেক্সট যে কাজটা করতে হবে সেটাও খুবই সহজ। জাস্ট এখানে আমরা একটা লাইন ড্র করে নিলাম, নিয়ে আমরা ইফেক্টে ক্লিক করব, 3D-তে ক্লিক করব, এক্সট্রুড অ্যান্ড বেভেলে ক্লিক করব। এবার এখান থেকে আমরা এটা নিব হচ্ছে গিয়ে টপ রাইট, এবং এটার ডেপথটাকে আমরা 10 পিক্সেল করে নিয়ে ওকেতে ক্লিক করে দিলাম। দেওয়ার পর আমি এটাকে এই পজিশনে বসাই দিই। অলরাইট, কিবোর্ড থেকে লেফট রাইট অ্যারো প্রেস করে করে আসলে আমাদেরকে এই কাজগুলো করতে হবে। একটু সময় লাগবে, একটু সময় তো লাগবেই, তাই না? সো এই যে ছোটো বড়ো করে একটু বসাই দিতে হবে অ্যাঙ্গেলগুলো। অলরাইট, সো এই যে কাজটা আমরা করে ফেললাম, করার পর আমরা এভাবে রাখতে পারি। এখন একটা বিষয় আপনারা লক্ষ্য করেন যে এখানে এই প্রোডাক্টের ক্ষেত্রে, সরি, এই প্রোডাক্টের ক্ষেত্রে এই জায়গাটা কিন্তু মিলে যায় নাই, তাই না? এই জায়গাটা কিন্তু এইটা এবং এইটা, এই দুটো মিলে যায় না। সো এই কাজগুলো করার ক্ষেত্রে আমরা কালারটাকে পরে অ্যাডজাস্ট করবো, কালারটাকে একদম সবার শেষে আমরা অ্যাডজাস্ট করে নিব। সো এরপর এটাকেই আমরা আরেকটা কপি করে নিয়ে আসি, কপি করে আমরা জাস্ট এই বরাবর বসাই দিব, Ctrl+Shift3 ব্র্যাকেট দিয়ে পেছনের দিকে নিয়ে আসবো, আপ অ্যারো প্রেস করে করে আমরা এটাকে বসাবো। সো এইভাবে করে কিন্তু আমরা এই ধরনের একটা র্যাক তৈরি করে ফেলতে পারি। এই কাজটাকে আরও সহজভাবে করা যায়। আরও সহজ কিভাবে করা যায় আমি একটু দেখাই দিই। সিম্পল ওয়ে, খুবই সিম্পল ওয়ে। এই যে একটা লাইন ড্র করবেন, এখানে একটা লাইন ড্র করবেন, এখানে একটা লাইন নেবেন, নিয়ে আমরা এটাকে এভাবে রেখে দিলাম। রেখে দেওয়ার পর আমরা এটাকে এইভাবে রাখলাম, এটাকে একটু বড় করে নিই, এভাবে রাখলাম, রেখে আমরা এটাকে কপি করলাম, Ctrl+D, ওকে। দেন আমরা এটা থাকুক, নো প্রবলেম। এই টোটাল জিনিসটাকে সিলেক্ট করে আমরা এখান থেকে ইউনাইট করে ফেললাম। ইউনাইট করে ফেলার পর আমরা ইফেক্টে ক্লিক করে 3D-তে ক্লিক করে 3D অ্যান্ড এক্সট্রুড অ্যান্ড বেভেলে ক্লিক করে আমরা যদি চাই আমরা এখান থেকে, সরি রাইট না, লেফটে ক্লিক করে এবার আমরা যদি এটা ডেপথটাকে বাড়িয়ে দিই, ডেপথটাকে যদি আমরা এইভাবে বাড়িয়ে দিই, তাহলেও কিন্তু দেখেন সেম অবজেক্টটাই কিন্তু তৈরি হচ্ছে, তাই না? এটা দেখতে আরও বেশি ন্যাচারাল মনে হচ্ছে এবং বেশি সহজ এই কাজটা করা। সো যেই কোনোভাবেই আসলে আপনারা এটা তৈরি করতে পারেন, এবং এটার চাইতে এইটা বেশি ন্যাচারাল। কারণ কি? কারণ হচ্ছে এটাকে আপনি তৈরি করার পর এটার পজিশন ঠিক করা লাগবে, এটার ন্যাচারাল করা লাগবে, আরও অনেক ঝামেলা থাকে। বাট এই ধরনের শেপের ক্ষেত্রে কিন্তু এটা একবারই সম্পূর্ণ কাজটা করে দিচ্ছে। এরপরে এখানে আরেকটা বিষয় আপনারা লক্ষ্য করবেন, যেখানে আসলে অনেকগুলো কালার রয়েছে, ব্লু অরেঞ্জ, তাই না? একটা প্যাটার্ন রয়েছে। এই কালারটাকে ওরা আসলে কীভাবে তৈরি করেছে এটাও খুবই সহজ। এটাকে সিলেক্ট করে অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করে দেন। এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করে দেওয়ার পর আপনি অবজেক্টে ক্লিক করে আবার এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করে দেন। এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করে দেওয়ার পরে আপনি এখানটাতে ডিরেক্ট সিলেকশন টুল ব্যবহার করে আমরা এটাকে সিলেক্ট করতে পারবো। ঠিক আছে, এই যে এই অবজেক্টটাকে সিলেক্ট করতে পারবো, এবং এই অবজেক্টটা সিলেক্ট করার সাথে সাথে আমরা বাকি অবজেক্টগুলোকেও কী করতে পারবো, সিলেক্ট করতে পারবো। লক্ষ্য করছেন বাকি অবজেক্টগুলোও যে আমরা সিলেক্ট করছি। সো এইভাবে করে অবজেক্টগুলো সিলেক্ট করতে পারবো। এরপর আপনি এই যে শেপ বিল্ডার টুল থেকে এটাকে আপনি, এখানে একটা ক্লিক করতে পারেন, এখানে ক্লিক করতে পারেন, এভাবে ক্লিক করে করে আলাদা করে ফেলতে পারেন প্রত্যেকটাকে। এরপর আপনি এগুলোর কালার চেঞ্জ করে দেন। এটার কালার সে আমরা দিতে পারি স্কাই ব্লু, এটার কালার দিতে পারি হচ্ছে গিয়ে অরেঞ্জ। অলরাইট, এভাবে করে করে আপনি কালার চেঞ্জ করতে পারবেন, কোনো সমস্যা নেই।
এবং এই টোটাল জিনিসটাকে ধরে আমরা একটা গ্রুপ করে ফেলতে পারি। বা এই যে এখানেও আমরা সেম কাজটাই করতে পারি, এখানেও আমরা চাইলে এই অবজেক্টগুলোকে ধরে আমরা এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করে দিতে পারি। এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করে দিলে এই যে অবজেক্টগুলো রয়েছে এগুলোর কালারটাও আপনি চেঞ্জ করে দিতে পারেন। এখান থেকে দুইটাকে সিলেক্ট করে আমরা ব্লু দিলাম, এই দুইটাকে সিলেক্ট করে আমরা এখান থেকে অরেঞ্জ কালার দিয়ে দিলাম, লাইক দিস। ক্লিয়ার? এগুলো খুবই সহজ এবং খুবই ইজি কাজ, আপনারা একটু চেষ্টা করলেই আমার মনে হয় পারবেন, খুব একটা কঠিন কাজ না। সো এরপরে এটাকে সিলেক্ট করে গ্রুপ করে আমি আমার পজিশন মতো এটাকে এই রুমে বসিয়ে দিলাম। আচ্ছা, এরপরে যে জিনিসটা রয়েছে আমার কাছে যেটা মনে হচ্ছে এটা কি আরেকবার দেখানো লাগবে, কারণ এইটা আর এটা সেম, এইটা আর এটা সেম, খালি কি করেছে আমি একটু দেখাই দিই। এগুলোকে লক করে ফেলি, Ctrl+2 Ctrl+2 Ctrl+2। অলরাইট, সো এইটা আর এটা সেম, এই দুইটার মধ্যে পার্থক্যটা হচ্ছে এটাকে সিলেক্ট করে আপনি জাস্ট এই অ্যাপিয়ারেন্সে ক্লিক করবেন। অ্যাপিয়ারেন্সে ক্লিক করলে প্রত্যেকটা অবজেক্টকে আসলে আলাদা আলাদা করে করা আছে। অ্যাপিয়ারেন্সে ক্লিক করে আমরা এখান থেকে কি আছে আইসোমেট্রিক রাইট, আমরা আইসোমেট্রিক লেফটে ক্লিক করে দিব, এটা বাঁকা হয়ে যাবে। অলরাইট, এরপর সেম এটা থেকে ক্লিক করতে হবে, এক্সট্রুড অ্যান্ড বেভেলে ক্লিক করতে হবে, এটা আইসোমেট্রিক টপ রয়েছে, আমরা আইসোমেট্রিক আচ্ছা এটা আইসোমেট্রিক টপ রয়েছে, আইসোমেট্রিক বটম, আইসোমেট্রিক লেফট, আইসোমেট্রিক রাইট, আইসোমেট্রিক টপ। ওকে, এটাকে আমাদের ম্যানুয়ালি করতে হবে, এটা আসলে কিছু করার নেই। এটা হচ্ছে গিয়ে ছায়াটা, নিচের যে ছায়া সেই ছায়াটাকে ম্যানুয়ালি করে নিতে হবে। অলরাইট, সো আমরা এটাকে ম্যানুয়ালি করে নিয়ে নিলাম। এরপর নেক্সট যে কাজটা সেটা হচ্ছে এই জিনিসগুলোকে সেম আমরা সিলেক্ট করে এগুলার যে অ্যাপিয়ারেন্সটা রয়েছে, এগুলোর যে অ্যাপিয়ারেন্স, এগুলো গ্রুপ করা অবস্থায় আছে, তাই না? এই গ্রুপ করা অবস্থা থেকে আনগ্রুপ করতে হবে, আনগ্রুপ করে করে একটা একটা করে করতে হবে। সো যাই হোক, আমি এগুলাকে আর একটা একটা করে করলাম না, এগুলোর মধ্যে যেই রাইট ক্লিক করে আনগ্রুপ করে ফেলতে হবে সবগুলোকে। দেন এই সবগুলোকে সিলেক্ট করলাম, এক্সট্রুড অ্যান্ড বেভেল এখান থেকে ক্লিক করে আইসোমেট্রিক রাইট লেফট ক্লিক করে দিব, ওকেতে ক্লিক করে দিব। ও আচ্ছা, এটা বাদ পড়ে গেছে, তাই না? এটাকেও ঠিক করে ফেলতে হবে। সো এই দুইটাকেও সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি এক্সট্রুড অ্যান্ড বেভেল থেকে রাইট আছে লেফট করে দিলাম, ওকেতে ক্লিক করে দিলাম। দেন নেক্সট যে কাজটা রয়েছে এই সবগুলোকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এই দুইটাকে ডিসিলেক্ট করলাম, করে আমি এটাকে এটার পজিশন মতো, সরি মাঝখানেরগুলোকেও সিলেক্ট করতে হবে, তাই না? Ctrl+G দিয়ে গ্রুপ করে ফেলি, তাহলে আমার জন্য সুবিধা হবে। অলরাইট, সো এই সেম জিনিসটাকে আমি তৈরি করে ফেললাম, তারপর এটাকে সিলেক্ট করলাম, Ctrl+G দিয়ে গ্রুপ করে ফেললাম, এরপরে আমি এটাকে এই পজিশনে বসিয়ে দিলাম এবং এটার সাইজটাকেও একটু ছোট করে নিয়ে আসি। ক্লিয়ার? নেক্সট যে কাজটি রয়েছে সেটি হচ্ছে গিয়ে কই গেল, এই যে বেবির যেই বিছানাটা, এটা তৈরি করতে পারবেন নাকি দেখাই দিব? এটা পারা যাবে কি মনে হচ্ছে? একটু দেখাই দেন। অলরাইট, এটাও দেখাই দিচ্ছি, কোনো সমস্যা নেই। স্যার, জি বলেন। মানে আপনার কাছে যেগুলো মনে করেন যে একটু হার্ড লাগতে পারে, যে আমাদের প্রথম প্রথম যে হার্ড লাগতেই পারে, এরকম কিছু যে আপনার জানা থাকে এগুলোর মধ্যে দেখাই দেন, তাহলেই হয়ে যায়। আসলে আমরা অনেকগুলো কিছু করতে যেয়ে অনেক মানে এর মধ্যে পড়ে যায় যে কোন দিকে করব। আচ্ছা, হার্ড বলতে কি মানে মনে করেন যে এক একটা ডিজাইন তো আসলে এক এক রকম, বুঝতে পারছেন? এখন কোনটা যে হার্ড লাগবে এটা আসলে এক একজনের বোঝার ক্ষমতাও এক এক রকম। সো এটা আপনাদের, এটা ডিপেন্ড করে সম্পূর্ণ আপনাদের উপর। আপনারা একটু প্র্যাকটিস করেন, যেখানেই আটকে যাবেন ঘাবড়ানোর কিছু নাই, সবগুলা কাজই খুব সহজ, কোনোটাই কঠিন না। একটু প্র্যাকটিস করেন, যেখানে আটকে যাবেন আমি তো বলছি বারবার যে আমি আছি, সমস্যা নেই। আপনারা যেখানেই আটকে যাবেন ইনশাল্লাহ আমি আপনাদের জন্য অবশ্যই ক্লাস আছে প্রবলেম সলভিংয়ের জন্য, সেই প্রবলেম সলভিংয়ের জন্য আমি দেখাই দিব কোথায় কী কী প্রবলেম বা কোথায় আটকে যাচ্ছেন সেই বিষয়গুলোর জন্য। আপনারা অনেকবার মেসেজ দিয়ে পাওয়া যায় না স্যার, আর কি বললাম। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, ইনশাল্লাহ হয়তো বা একটু অনেক সময় ব্যস্ত থাকি বা অনেক সময় মোবাইলের কাছে থাকি না, ইনশাল্লাহ দেখাই দিব আমি, সমস্যা নেই। যেখানেই প্রবলেম হয় আমার সাথে শেয়ার করুন, কোনো সমস্যা নেই।
সো এই যে এরকম একটা শেপ আগে আমাদেরকে তৈরি করে নিতে হবে। এগুলো হচ্ছে কি মানে এক একটা জিনিসের ডিজাইন এক এক রকম, ওকে। সো কোনোটার সাথে কোনোটার আপনারা মেলাতে পারবেন না, তবে কিছুটা সিমিলারিটি থাকে। সো একটা সাইড আসলে আমাদেরকে ডিজাইন করেই নিতেই হবে, এটা আসলে কিছু করার নেই, মানে এই জিনিসটা, এই দাগগুলো। দেন আমরা কি করব, এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে ইউনাইট করে ফেলবো, ইউনাইট করে ফেললাম, একটা অবজেক্ট হয়ে গেল। এরপর আমরা এখান থেকে ইফেক্টে ক্লিক করে 3D-তে ক্লিক করে এক্সট্রুড অ্যাট বেভেল, এরপরে এটাকে আমরা আইসোমেট্রিক লেফট রাইট করে দেখবো আসলে কোন ভিউটা আমাদের জন্য পারফেক্ট। আই গেস লেফট ভিউটা পারফেক্ট। এবং এটার এক্সট্রুড ডেপথটা অনেক বেশি মোটা, আমরা একটু কমিয়ে নিয়ে আসি, 30 ইজ নট ব্যাড, 30 করে নিলাম। 30 করে নেওয়ার পর আমরা এটাকে একটা কপি করে ফেলি, এই যে এরকম একটা কপি করে ফেললাম। এরপর আমরা এখানে কি করব, বিছানা আর কি, যেটা বিছানার আমরা তৈরি করব। সো বিছানাটা আমরা এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, এটার কালারটাকে আমরা ইয়েলো কালার করে দিলাম, ইয়েলো। এবং এখান থেকে আমরা অবজেক্ট না, ইফেক্ট থেকে 3D এক্সট্রুড অ্যান্ড বেভেল, এখান থেকে আমরা টপ ভিউটা নিব, ওকে, টপ ভিউটা নিয়ে নিলাম। টপ ভিউটা নিয়ে নেওয়ার পর আমরা এখান থেকে অরেঞ্জ কালারটা সিলেক্ট করে দিই, তাহলে এটা অরেঞ্জ হয়ে যাবে, অলরাইট। সো এখান থেকে টপ ভিউটা নিয়ে নিলাম। টপ ভিউটা নিয়ে নেওয়ার পর আমরা এটাকে টপে নিয়ে আসবো এবং এটা পেছনে থাকবে। এরপর আমরা এটাকে চিকন মোটা করে আমরা আমাদের কাঙ্ক্ষিত কাজটা করে ফেলবো। Alright, so I guess this one is not bad. এরপর এটার পজিশনটাকে আমরা নিচের দিকে বাড়িয়ে কমিয়ে আমরা আমাদের মতো করে রাখতে পারবো। এবং এটাকে আমরা যদি একটু এদিকে নিয়ে আসি, অল্টার প্রেস করে, I guess this one is perfect. But problem is that যে এটার ডেপথটা কিন্তু অনেক বেশি হয়ে গেছে, তাই না? এটা অনেক বেশি এটার ডেপথ মনে হচ্ছে, এবং এটা এই পাশ থেকে একটু বেশি চলে আসছে এদিকে, বা এটা আসুক এদিকে, নো প্রবলেম। এটাকে আমরা একটু এদিকে নিয়ে আসি, এবং এটার যে ডেপথ, এই ডেপথটা অনেক বেশি মোটা হয়ে গেছে, এত বেশি মোটার দরকার ছিল না আমাদের, তারপর আমরা দিয়েছি, নো প্রবলেম। এখান থেকে আমরা ডেপথটাকে একটু কমিয়ে দিতে পারি, 58 রয়েছে, তাই না? আমরা এখান থেকে একটু চিকন করে নিয়ে আসি, ওকে, অলরাইট। দেন আমরা এটাকে একটু টপে নিয়ে আসি, ওকে, ফাইন। এরপর আমরা এই যে এই পাশ এবং এই পাশ, এই দুই পাশে আমরা এই যে এখানে একটা কাঠের মতো ইয়ে রয়েছে, এটাও খুবই সহজ। এটা জাস্ট আমরা এখান থেকে একটা রেক্টেঙ্গেল ড্র করে নিলাম, এটার কালারটাকে আমরা হোয়াইট কালার করে নিলাম, এটার স্ট্রোক কালার নন করে নিলাম। এরপর ইফেক্টে ক্লিক করে 3D এক্সট্রুড অ্যাট বেভেল। এরপর এটার এই যে এখান থেকে আমাদের কাজটার পজিশনটাকে সিলেক্ট করে নিতে হবে, লেফট হোক রাইট হোক, যেটাই আমাদের জন্য, আমার আই গেস রাইট ওয়ান ইজ পারফেক্ট। সো এটাকে দিয়ে আমরা এটাকে জাস্ট এই বরাবর বসিয়ে দিব, এটাকে পেছনে নিয়ে আসলাম এইভাবে। ভি প্রেস করে আমরা এইটাকে একটু এদিকে চাপিয়ে নিয়ে আসবো। Alright, so I guess this one is perfect. এবং এটার ডেপথটাকে একটু কমিয়ে নিয়ে আসতে হবে, কিংবা আমরা চাইলে এটাকে একটু উপরের দিকে এভাবে হালকা ট্র্যাক করে নিয়ে আসতে পারি, ওকে। এরপর এটাকে ধরে এটার যেই এক্সট্রুডটা একটু কমিয়ে নিয়ে আসতে হবে, এক্সট্রুড আমরা 30 করে দিব, 20 করে দিতে পারি, ওকে, একটু চিকন করে নিয়ে আসি হালকা, অলরাইট। এরপর এটাকেই আমরা একটা কপি করে এইখানটাতে বসিয়ে দিব, সময় নিয়ে করলে জিনিসগুলো দেখতে সুন্দর লাগে আসলে। ওকে,
সো এইভাবে করে কিন্তু আসলে এই ধরনের অবজেক্টগুলো আমরা তৈরি করতে পারি এবং এটাকে আমরা জাস্ট কন্ট্রোল জি দিয়ে এটা গ্রুপ করে ফেলি, এরপর আমরা আমাদের পছন্দ মতো জায়গায় এটাকে আমরা বসিয়ে দিতে পারবো, কোনো সমস্যা নেই। সো আমরা একটু ছোটো করে এখানটাতে বসিয়ে দিলাম এবং এই জিনিসগুলো আসলে খুব বেশি বড় হয়ে গেছে, এই জিনিসগুলোকে একটু ছোটো করে নিয়ে আসি। অলরাইট, সো এটা কিন্তু মোটামুটি ডান। এরপরে নেক্সট যে কাজটা রয়েছে, এখানে একটা টেবিল রয়েছে, টেবিলটা আসলে কি দেখাইতে হবে? টেবিলটা পারবেন আপনারা নাকি দেখাই দিব? টেবিল বার করছে। এরপর আছে এই যে সার্কেলটা এখানে কিভাবে বসাইছে। সার্কেলটার ক্ষেত্রে আপনারা লক্ষ্য করেন, এখানে আমি একটা সার্কেল নিলাম, এই যে সার্কেল ড্র করে নিলাম, সার্কেলের কালারটা আমি এখানে দিয়ে দিলাম ব্লু, এবং এখান থেকে আমি একইভাবে ইফেক্ট 3D এক্সক্লুড অ্যান্ড বেভেল, এখান থেকে আমরা এটাকে কি করে নিব, টপ এখান থেকে না, আইসোমেট্রিক টপ ভিউতে দিয়ে নিয়ে এসে আমরা এখান থেকে ডেপথটাকে 0 করে দিয়ে আসবো, 0 করে ওকেতে ক্লিক করে দিলাম। সো আপনারা লক্ষ্য করছেন যে এখানে কিন্তু একটা সার্কেল তৈরি হয়ে গেছে। এরপর এই সার্কেলটাকে জাস্ট এখানে বসিয়ে দিলে এটা মনে হবে যে এখানে একটা সার্কেল বা একটা বৃত্তাকার কিছু একটা আছে। এরপর এটার উপরে টেবিলটা বসিয়ে দেন, তারপর এখানে আর কি আছে, আর এখানে এই যে চেয়ারটা কীভাবে তৈরি করা হয়েছে, এই চেয়ারটাও খুবই সহজ, একইভাবে সেম এই প্রসেসেই এটাকে আপনি কপি করে নিয়ে আসলাম, নিয়ে এসে এবার এটা একটু এক্সট্রুড আমরা অ্যাড করে দিই, এক্সট্রুড এখান থেকে 30 করে দিলাম, বাট 30 করে দিই 20, ওকে 20 করে দিলাম। 20 করে নিয়ে আসার পর এখানে আছে কয়েকটা, এই যে এরকম কয়েকটা কি আছে, পায়ার মতো আছে, তাই না, পায়ার মতো তৈরি করতে হবে। সো এটাও খুব একটা কঠিন কাজ না, এখান থেকে আপনি চাইলে পেন টুল দিয়েও ড্র করতে পারেন, অথবা আপনি রেক্ট্যাঙ্গেল নিয়ে সেম কাজটা করতে পারেন। এখান থেকে আমি একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, নেওয়ার পর এটাকে ইফেক্টে 3D এক্সক্লুড অ্যান্ড বেভেল এইভাবে একটু মোটা করে নিতে পারি, অথবা এটাকে একটু ম্যানুয়ালি করে নিতে হবে এই ধরনের শেপগুলোকে। এটাকে ফ্রন্ট ভিউতে রাখলাম, রেখে ওকেতে ক্লিক করলাম, এটাকেই কপি করলাম, এইভাবে একটা শেপ নিলাম, এইভাবে একটা শেপ নিয়ে নিলাম। অলরাইট, এরপর এটাকে ধরে কন্ট্রোল থার্ড ব্র্যাকেট দিয়ে টপে নিয়ে আসলাম, এবং এটাকে ধরে এবার আমরা এক্সক্লুড থেকে একটু বেভেল করে নিব, মানে সরি একটু রোটেট করে নিব। রোটেটটা কীরকম, লাইক দিস, হালকা একটু এইভাবে রোটেশনটা করব, ওকে। এটাকে ক্লিক করে দিলাম, সো এটা একটু এদিকে রোটেট হয়ে গেল। এটাকে সিলেক্ট করব, এটাকে সিলেক্ট করে সেম প্রসেসে এটা রোটেট করব একটু এদিকে, হালকা একটু এদিকে। অলরাইট, সো নাও দিস ইজ নট ব্যাড, রাইট? এভাবে দেওয়ার পরে এটা ভালো লাগছে, বাট এটা একটু কেমন জানি লাগছে, এটাকেও ঠিক করে নিই। This one is not bad, ওকেতে ক্লিক করে দিলাম। অলরাইট, এরপর আমরা এটাকে কন্ট্রোল টপে নিয়ে আসলাম, নিয়ে এসে একটু বড় করে দিই হালকা, লাইক দিস। এটাকে একটু হালকা বড় করে নিচের দিকে নামিয়ে নিয়ে আসি। সো এই যে একটা শেপ আমরা তৈরি করলাম, এটাকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেললাম। এখানে আছে, এখানে আরেকটা বিষয় রয়েছে, এখানে একটা স্টার রয়েছে, স্টারটাকেও আমরা তৈরি করে নিয়ে আসতে পারি। এই যে এখান থেকে স্টার টুল রয়েছে, জাস্ট একটা স্টার ড্র করলাম, এটার কালারটা আমরা এখান থেকে এই অরেঞ্জ ইয়েলো কালারটা নিলাম, নেওয়ার পর এটাকে আমরা 3D এক্সট্রুড অ্যান্ড বেভেল দিয়ে আমরা টপে নিয়ে আসলাম, নিয়ে এসে এটার বেভেলটাকে 0 করে দিলাম, ওকেতে ক্লিক করে দিলাম, এটাকে এই পজিশনে বসিয়ে এটার সাইজটাকে একটু ছোটো করে নিয়ে আসলাম। এখানে আপনি স্টারের পরিবর্তে যে কোনো ডিজাইনই বসাতে পারতেন, তাই না, যে কোনো জিনিসই আমরা বসাতে পারতাম। এটা কন্ট্রোল জি দিয়ে দিলাম, জি দিয়ে দেওয়ার পর আমরা এটাকে এই জায়গায় বসিয়ে দিলাম। বেশি ছোট হয়ে গেছে, আর একটু বড় করে দিই। অলরাইট, সো এইভাবে করে আসলে আপনারা বিভিন্ন ধরনের অবজেক্ট, বিভিন্ন ধরনের আইসোমেট্রিক ডিজাইন আপনারা তৈরি করতে পারেন। ঠিক এই যে এসির যে ডিজাইনটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এই এসির ডিজাইনটা কি আমাদের জন্য খুব বেশি চ্যালেঞ্জিং হবে? এটা কি খুব বেশি কঠিন? কি মনে হচ্ছে, পারা যাবে নাকি? উপরের পারতে পারবো, কিন্তু যে নিচে এটা নিচের টুকু এটা জি স্যার, এটা ঠিক এটার মতোই আরেকটা অবজেক্ট। ঠিক এখানে যেভাবে স্টারটাকে বসানো হয়েছে, এই যেখানে ঠিক যেভাবে স্টারটাকে বসানো হয়েছে, এখানেও ঠিক এইভাবে ব্ল্যাক কালারের যে লাইনটা এটাকে বসানো হয়েছে। আমি একটু দেখাই দিচ্ছি।
উপরের পার্টটা পারবেন তাই না? উপরের পার্টটা তো জাস্ট একটা স্কোয়ার করে আমরা জি, স্যার। ইয়ে করে নিছি। নিচের পার্টটা কি করুন, আচ্ছা আমি পুরোটাই করেই দেখাই। সে আপনি এই যে একটা স্কোয়ার নিলাম, নেওয়ার পরে আমরা এটার কালারটা হোয়াইট করে দিলাম, দিয়ে আমি ইফেক্টে 3D এক্সট্রুড অ্যান্ড বেভেল, এখান থেকে আইসোমেট্রিক রাইট বা আইসোমেট্রিক লেফট দিয়ে আমরা এখান থেকে এটার স্ক্রুপটাকে একটু বাড়িয়ে নিলাম, বাড়িয়ে নিয়ে নিলাম, নিয়ে ওকেতে ক্লিক করে দিলাম। অলরাইট, এটা গেল আমার উপরের পার্ট। এরপর আমি এটার এখানে একটু কালার করবো, ব্ল্যাক কালার। সো একইভাবে আমি এখানে একটা লাইন ড্র করে নিলাম, লাইন ড্র করে এটার কালারটাকে আমি একটু গ্রে কালার করে নিলাম, এবং এটার নিচের একটা হোয়াইট কালারের লাইন নিলাম, একটা হোয়াইট, পিওর হোয়াইট দিয়ে আমি পেছনে নিয়ে আসলাম। এই টোটাল জিনিসটাকে সিলেক্ট করলাম, বা এটাকে আরেকটু চিকন করে নিই, বেশি মোটা হয়ে গেছে, ব্ল্যাকও করে নিতে পারি বা একটু ডার্ক কালার করে নিই, তাহলে দেখতে ভালো লাগবে। ওকে, এবার এই দুটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে ইফেক্টে ক্লিক করলাম, 3D এক্সট্রুড অ্যান্ড বেভেল, দেন এখান থেকে আইসোমেট্রিক রাইট লেফট, সরি আইসোমেট্রিক লেফট, দিয়ে আমি ওকেতে ক্লিক করে দিলাম, দিয়ে আমি জাস্ট এটাকে এইভাবে বসাই দিব। ও আচ্ছা, এখানে আরেকটা বিষয়, সেটা হচ্ছে এটা এক্সক্লুড রাখা যাবে না, এক্সক্লুড যেটা রয়েছে এক্সক্লুড 0 করে দিতে হবে, এক্সক্লুড ডেপ। ওকেতে ক্লিক করে দিলাম, আমি এটাকে এভাবে নামিয়ে নিয়ে আসি। চিকন করে নিয়ে আসি। ওকে, সো এই যে একটা এসির মতো করে তৈরি করে ফেললাম। এরপর নেক্সট যে কাজটা রয়েছে সেটা হচ্ছে কি, এই টোটাল জিনিসটাকে ধরে আমরা অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করে নিলাম। এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করে নেওয়ার পর এই যে কালারটা রয়েছে, কালারটাকে আমরা হালকা গ্রে কালার করে নিলাম। এবার এটার কালার আপনি চেঞ্জ করতে পারবেন, নো প্রবলেম, বা এটাকে আরেকটু ডিপ কালার করে দিই, হালকা গ্রে, এবং এই কালারটাকে আমরা, নিচের কালারটাকে আমরা হোয়াইট করে দিই, একদম পিওর হোয়াইট। এই কালারটা আসলে বেশি ব্ল্যাক হয়ে গেছে, আর একটু লাইট কালার করে দিতে পারি। এই টোনটাকে ধরে আমরা একটু এইভাবেও নিয়ে আসতে পারি, ঠিক একইভাবে। সো এইভাবে করে আপনারা রাখতে পারেন, কোনো প্রবলেম, ঠিক আছে? যেভাবে আসলে ভালো লাগবে সেভাবেই আপনারা করতে পারবেন, কোনো প্রবলেম নেই। সো এইভাবে করে এসি টেসি যা প্রয়োজন হয়, যা কিছু প্রয়োজন হয় সেটা আপনারা তৈরি করতে পারবেন। ক্লিয়ার? আমি বুঝাতে পেরেছি? এটা হচ্ছে একটা বেসিক আইডিয়া অ্যাকচুয়ালি। আচ্ছা, সো এভাবে করে আমরা এই ধরনের 3D অবজেক্ট তৈরি করতে পারবো। সো এই আইসোমেট্রিক ডিজাইনের ক্ষেত্রে কারো কোনো কনফিউশন রয়েছে? এখানে একটা বিষয় একটু বলে দিই, এই যে পুতুলটা, এই পুতুলের যে ডিজাইনটা, এটা অ্যাকচুয়ালি 3D করে নিয়ে আসা সম্ভব না, এটা ম্যানুয়ালি আমরা পেন টুল দিয়ে এটা ড্র করে নিয়ে আসতে হয়। এই ধরনের মানুষ, তারপর হচ্ছে বিভিন্ন অ্যানিমেল, বিভিন্ন এমন কিছু অবজেক্ট যেগুলো আসলে আইসোমেট্রিক ভিউ না, মানে আইসোমেট্রিক না সরি, যেগুলো হচ্ছে জিওমেট্রিক কোনো ভিউ বা জিওমেট্রিক কোনো অবজেক্ট না, বুঝতে পেরেছেন? যেগুলো হচ্ছে আপনার মানে কোনো জ্যামিতিক আকার আকৃতি বা শেপ দিয়ে আসলে তৈরি করা সম্ভব না, সেই ধরনের এলিমেন্টগুলোকে আমাদেরকে তৈরি করতে হবে পেন টুলের সাহায্যে। আচ্ছা, এটা নিয়ে কারো কোনো প্রশ্ন বা কারো কোনো কিছু জানার আছে বা কোনো কনফিউশন রয়েছে? এনিথিং? না স্যার, আপাতত নাই। এবার আমি আপনাদেরকে কয়েকটা জিনিস একটু দেখাতে চাই, একটু দেখেন। এই যে এখানে এই যে অবজেক্টগুলো রয়েছে, এগুলো কিন্তু টোটালটাই আপনার ইলাস্ট্রেশন। এখানে যা কিছু দেখতে পাচ্ছেন এটা টোটালটাই ইলাস্ট্রেশন। তারপরে এই যে এই অবজেক্টগুলো, এগুলো অ্যাকচুয়ালি অনেক সময় আমরা 3D করেও করা হয়, 3D অবজেক্ট করেও করা হয়। যদি 3D ক্যামেরা হয়, ক্যামেরা ভিউ যদি 3D হয়, সেক্ষেত্রে হচ্ছে গিয়ে আমরা এই ইউনিটি কিংবা হচ্ছে গিয়ে ব্লেন্ডার, 3D ম্যাক্স এই ধরনের সফটওয়্যারগুলো দিয়ে আসলে 3D মডেলিং করা হয়।
আর যদি ক্যামেরাটা 3D ভিউ না হয় সেক্ষেত্রে আমরা ইলাস্ট্রেটরেই এই ধরনের অবজেক্টগুলো তৈরি করতে পারি। 3D ভিউ ক্যামেরা মানে কি বুঝতে পেরেছেন? যেমন হচ্ছে গিয়ে কোনো একটা অবজেক্টকে আপনি 360 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করা। আর যদি ক্যামেরা ফিক্সড হয়, ফিক্সড অ্যাঙ্গেল হয়, আইসোমেট্রিক ভিউ, এটা যদি ফিক্সড হয় তাহলে সেক্ষেত্রে আপনাদের এই ইলাস্ট্রেশনগুলো আপনার ইলাস্ট্রেটরের মাধ্যমেই করতে পারবেন, বা এই ধরনের প্রোডাক্টের মডেলিংগুলো, এখানে যে অবজেক্টগুলো রয়েছে এই সবগুলো অবজেক্টই ইলাস্ট্রেটরে করে আনা সম্ভব, এবং পরবর্তীতে ফটোশপে এটার কালার, লাইট ইফেক্ট, তারপরে এটার যেই শ্যাডো ট্যাডো, এগুলো ফটোশপে আপনারা তৈরি করতে পারবেন। তারপরে আমি যদি বলি এই যে এই গেমটা, এই ধরনের গেমগুলো আসলে আমরা চাইলে ইলাস্ট্রেশন করে নিয়ে আসতে পারবো। এখানে শুধুমাত্র মনে রাখতে হবে এই মানুষের ক্যারেক্টারগুলোকে ইলাস্ট্রেশন করে নিয়ে মানে পেন টুল দিয়ে ইলাস্ট্রেশন করা হয়েছে, বাকি কাজগুলো এই ফটোশপের মাধ্যমেই করা হয়েছে। এখানে কিছু রোবট আছে, এই টোটাল কাজটা আপনারা ইলাস্ট্রেশনের এই এক্সট্রুড, বেভেল এগুলো দিয়ে সম্পূর্ণ করতে পারবেন। তারপর এই যে এখানে কিছু গেম রয়েছে, এই যে এখানে ল্যাপটপ রয়েছে, এখানে ট্যাবলেট রয়েছে, তাই না, একটা জিআইএফ, একটা ইমেজ, এই ইমেজের যা কিছু কন্টেন্টগুলো রয়েছে এই সবগুলোই কিন্তু আপনার এই ইলাস্ট্রেশনের মাধ্যমে সম্ভব। সো এই আইসোমেট্রিক ভিউ প্রোভাইড করে, এই যে দেখেন আমরা যে ধরনের একটা ডিজাইন তৈরি করেছি অলমোস্ট সিমিলার একটা ডিজাইন, তাই না? এখানে টিভি দিয়েছি, স্পিকার, সাউন্ড বক্স, তারপরে অনেক কিছু দিয়েছে। এখন আমি আপনাদেরকে বেসিকটা দেখিয়ে দিলাম, আপনাদের কাজ হচ্ছে ছোট ছোট কাজগুলো, যেমন এখানে একটা বিল্ডিং, এই বিল্ডিংটা একটু তৈরি করা প্র্যাকটিস করেন, এই বিল্ডিংটা আসলে কিভাবে তৈরি করা হয়েছে সেটা একটু প্র্যাকটিস করেন। আমাদের কয়েকটা ছবি হোয়াটসঅ্যাপে দিয়ে দেন বাড়ির কাজ হিসেবে আমরা করি। হ্যাঁ আপনারা করেন, সমস্যা নেই, আমি দিয়ে দিচ্ছি, অসুবিধা নেই। যেমন আপনাদেরকে আমি তাহলে এই রুমটা দিয়ে দিই, এই রুমটা আসলে সহজ আছে, আপনারা পারবেন। এই যে এই রুমটা, গাছটা কিন্তু আপনাদের কি বলে, গাছটা হচ্ছে গিয়ে আপনাদের জন্য কাজ করতে হবে। আচ্ছা, এরপরে আপনাদেরকে আরো কয়েকটা অবজেক্ট দিয়ে দিই। যেমন এখানে বেশ কিছু এলিমেন্ট রয়েছে, এখানে সব হিউম্যানটা বেশি, হিউম্যান ইয়েটা একটু বেশি, হিউম্যান বাদে আসলে আমাদেরকে কাজগুলো করতে হবে। যেমন এই অবজেক্টটার ক্ষেত্রে আপনারা একটু লক্ষ্য করেন, এই টোটাল জিনিসটা কিন্তু আপনারা চাইলে ইলাস্ট্রেটরে করতে পারবেন। ইন্টেরিয়র ডিজাইনের ক্ষেত্রে, তারপর হচ্ছে গিয়ে আপনারা জানেন যে ফেয়ার হয়, ফেয়ারে স্টল ডিজাইন হয়, স্টলগুলো ডিজাইন কিভাবে হয় এটাও কিন্তু ইলাস্ট্রেশনে বা ফটোশপের সাহায্যে করা যায়। এটা সেম জিনিস আপনারা জাস্ট ইলাস্ট্রেটরে করে নিয়ে এসে ফটোশপে এটার কালার, তারপর এটার টোন, এটাকে আরেকটু রিয়েলিস্টিক করার কাজ, এই যে এখানে এই যে রোদের যেই ছায়া, এগুলো ফটোশপে করা সম্ভব, একটু সময় লাগবে বাট করা সম্ভব। একটু প্র্যাকটিস করলে পারবেন, কঠিন কাজ না, খুবই সহজ কাজ। এই জিনিসটা করেন, একটু ডিফারেন্ট, এই জিনিসটা করেন। কিংবা আপনারা চাইলে নিজেদের মতো করেও করতে পারেন, আমি যা দিচ্ছি তাই যে করতে হবে তা না, আপনারা যদি ভালো, এর চেয়ে ভালো কোনো কিছু পান আপনারা সেটাও করতে পারেন, কোনো প্রবলেম নেই। সো যাই হোক, এইগুলো আমি আপনারা করবেন বাসায়। আচ্ছা, এখন আমরা আরেকটা জিনিস শিখবো, আসলে 3D ম্যাপিং বা টেক্সচার, এগুলো কি? 3D ম্যাপিং বা টেক্সচার কি? আমরা অনেক সময় বিভিন্ন জিনিস দেখতে পাই, যেমনটা আমি একটু দেখাই আপনাদেরকে। সরি, আমি ডাবল 3 লিখে বলছি, তাই না? 3D এই যে এই ধরনের ইলাস্ট্রেশন বা এই ধরনের ডিজাইন আসলে কিভাবে সম্ভব, তাই না? 3Dর মধ্যে এই ধরনের ডিজাইন বা এই ধরনের জিনিসগুলো আসলে কিভাবে সম্ভব? একটা ম্যাপের মধ্যে, একটা গোলের মধ্যে আমরা এই ধরনের ম্যাপিং কিভাবে তৈরি করতে পারি, বা কিভাবে আসলে এটা পসিবল হয়? এই কাজগুলা আমরা ইলাস্ট্রেটরের মাধ্যমে খুব সহজে এবং খুব সুন্দরভাবে করতে পারি। তার জন্য আমাদের কাছে যেটার প্রয়োজন হবে সেটা হচ্ছে এইরকম একটা ম্যাপের প্রয়োজন হবে, আমাদের এই ধরনের একটা ম্যাপ প্রয়োজন হবে। সো এই ধরনের ম্যাপ আমরা আসলে কোথায় পাবো? এটা অলরেডি আমাদের কাছে তৈরি করা আছে। আমাদের গুগলে যদি আমরা সার্চ করি যে ওয়ার্ল্ড ম্যাপ লিখে যদি আপনারা সার্চ করেন, ওয়ার্ল্ড ম্যাপ লিখে সার্চ করলে এখানে অনেকগুলো ওয়ার্ল্ড ম্যাপ পাবেন, অনেক ধরনের ওয়ার্ল্ড ম্যাপ পাবেন। যে কোনো একটা ওয়ার্ল্ড ম্যাপ, সে আমরা একটু ভালো একটা নেই,
এই যে এখানে একটা ওয়ার্ল্ড ম্যাপ আমরা দেখতে পাচ্ছি, এটার পিক্সেলটাও ভালো। এটাকে আমরা কি করব, কপি করে নিয়ে এসে আমরা আমাদের এই জায়গাটায় পেস্ট করি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। এই যে এখানে একটা ওয়ার্ল্ড ম্যাপ চলে আসলো। আসার পর আমরা নেক্সট যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এখানে একটা ইলিপস ড্র করব। একটা ইলিপস আমরা ড্র করে নিলাম। অলরাইট, এই ইলিপসটাকে ড্র করার পর আমরা এটাকে কি করব, এটাকে আমরা হচ্ছে গিয়ে ইলিপসটাকে কাটবো। কিভাবে কাটবো দেখেন, আমরা পেন টুল নিব, পেন টুল নিয়ে আমরা এখানে জাস্ট একটা ক্লিক করব, বা আমরা এখানে একটা কাজ করব, সেটা হচ্ছে গিয়ে এই যে সিজর টুল রয়েছে দেখেন এখানে, ইরেজার টুলের ঠিক নিচেই সিজর টুল। এই সিজর টুল নিয়ে তার আগে আমাদেরকে এটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এই সিজর টুলটা নিয়ে আমরা জাস্ট এখানে একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক করলাম। ওকে, এখানে ক্লিক করার পর আমরা নেক্সট যে কাজটা করব সেটা হচ্ছে এটা ক্লিক করে আমরা ডিলিট করে দিতে পারি। সেম একইভাবে এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে এই পয়েন্টটাকে ডিলিট করে দেব। তার মানে কি, আমরা একটা সার্কেলের হাফ অংশ আমরা নিলাম। আমি কি বুঝাতে পেরেছি? অথবা সিজার টুলের দরকার নেই, সিজার টুল না নিয়েও আমরা জাস্ট ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে যদি এই অংশটাকে সিলেক্ট করে ডিলিট করে দিই, তাহলে কিন্তু আমাদের এই অবজেক্টটা কি হয়ে যাবে, অবজেক্টটা হাফ হয়ে যাবে, একটা পূর্ণ সার্কেল হাফ হয়ে যাবে। হাফ হয়ে যাওয়ার পর আমরা ইফেক্টে ক্লিক করব এবং এখান থেকে আমরা একটা কালার আপাতত নিয়ে নিই। সে আমি স্কাই ব্লু কালারটা নিলাম স্ট্রোকে, এবং ফিল কালারটা আমি নন করে দিলাম। এরপর আমি এই অবজেক্টটাকে সিলেক্ট করে আমি এখান থেকে ইফেক্টে ক্লিক করে 3Dতে ক্লিক করে রিভলভে ক্লিক করব। রিভলভে ক্লিক করার পর আমরা এখান থেকে রাইট এডজে ক্লিক করে দিব। সো আমাদের এখানে একটা গোলক তৈরি হয়ে যাবে। আমি এখানে ওকে ক্লিক করে দিলাম। আমি এবার জুম করে নিচ্ছি। অলরাইট, একটু জুম করে নিলাম, ক্লিয়ার। এরপর আমরা এবার কি করব, এখানে ম্যাপিং অ্যাড করব। সো ম্যাপিং অ্যাড করার জন্য আমাদেরকে আসলে কয়েকটা কাজ করতে হবে। সেটা হচ্ছে কি আমাদেরকে কয়েকটা সিম্বল আকারে এখানে অ্যাড করতে হবে। সো সিম্বল অ্যাড করার জন্য আমরা এই ইমেজটাকে ধরেই আমরা এই সিম্বলে অ্যাড করে দিব, এবং এটার নাম আমি দিয়ে দিলাম ওয়ার্ল্ড। সো ওয়ার্ল্ড নামে আমার এখানে একটা সিম্বল চলে আসছে। এই যে এখানে সিম্বল চলে আসছে, একটা ওয়ার্ল্ডের সিম্বল, যে ইমেজটাকে আমি আসলে সিম্বল আকারে তৈরি করেছি। এখন একটু ভালো করে লক্ষ্য করেন, আমরা এই গোলকটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমি এই অ্যাপিয়ারেন্স প্যানেলে ক্লিক করব এবং এই যে 3D রিভলভ আমরা যে ইফেক্টটা একটু আগে অ্যাড করেছি সেই ইফেক্টের উপরে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে আমার কাছে যেই অপশনটা রয়েছে, এখানে সাধারণত এরকমটা থাকে, অনেকের কাছে এরকমটা থাকে। এরকমটা যদি থাকে, এখানে দেখবেন যে ম্যাপ আর্ট কিংবা মোর অপশন নামে একটি অপশন রয়েছে। মোর অপশনে বা ম্যাপ আর্টে ক্লিক করলেও দেখতে পাবেন, মোর অপশনে ক্লিক করলে দেখতে পাবেন নিচের দিকে একটা অপশন আছে ম্যাপ আর্ট। এই ম্যাপ আর্টের কাজটা হচ্ছে গিয়ে এখানে ম্যাপিং করা বা টেক্সচার অ্যাড করা। সো ম্যাপিং বা টেক্সচার এই জিনিসগুলো কি একটু দেখিয়ে দিচ্ছি। ম্যাপ আর্টে ক্লিক করব। ম্যাপ আর্টে ক্লিক করার সাথে সাথে আপনারা এখানে এরকম একটা গ্রাফ দেখতে পাবেন, এরকম একটা ভিউ দেখতে পাবেন। যেহেতু আমাদের এই গোলকটা হচ্ছে একটা সার্কুলার, তার জন্য আমাদের এই ম্যাপের এই জিনিসটাকে একটা সার্কুলার ঢেউয়ের মতো আপনারা দেখতে পাবেন। এখান থেকে আমরা সিম্বল থেকে আমরা যে সিম্বলটা অলরেডি অ্যাড করেছি ওয়ার্ল্ড, সেই ওয়ার্ল্ডটা কিন্তু অটোমেটিক এখানে চলে আসছে। এখানে এই ওয়ার্ল্ডটাকে যদি আপনি সিলেক্ট করে দেন, তাহলে দেখেন যে এই ওয়ার্ল্ড এখানে চলে আসবে। আসার পর এখানে আপনি স্কেল টু ফিটে ক্লিক করবো আমরা, স্কেল টু ফিট। সো স্কেল টু ফিটে যখন ক্লিক করবেন তখন এটা স্কেল টু ফিট হয়ে যাবে, মানে হচ্ছে কি আপনার এই ম্যাপিংটা হয়ে যাবে। ম্যাপিং মানে কি, আপনার যেই এই যে দেখেন গ্রাফ, এই গ্রাফের যে এরিয়াটা, এই এরিয়ার মধ্যে আমাদের এই টোটাল যেই ইমেজটা রয়েছে সেটা মানে ফিট হয়ে যাবে, মানে এটা টোটাল অ্যাডজাস্ট হয়ে যাবে। সো এই কারণে আমি স্কেল টু ফিটে দিয়ে দিলাম আবার। সো এখন এটা হয়ে গেছে। এরপরে শেড আর্টওয়ার্ক, এই জিনিসটাতে আমরা টিক করে দিব। শেড আর্টওয়ার্ক টিক করে দিলে এটা দেখতে আরও বেশি ন্যাচারাল বা বেশি রিয়েলিস্টিক মনে হবে। সো আমি ওকেতে ক্লিক করে দিলাম, দেন আমি ওকেতে ক্লিক করে দিলাম। সো এবার আমরা যদি লক্ষ্য করি, আমাদের যে গোলক, আমরা যে গোলকটাকে তৈরি করেছি সেই গোলকের মধ্যে আমাদের ম্যাপটাই কিন্তু একটা ম্যাপ অ্যাড হয়ে গেছে। এবার এটাকে যদি আপনি আরেকটু কাজ করতে চান, এটাকে আমরা যদি এখানে ক্লিক করে এটার এই যে এক্সিসগুলোকে যদি আপনি চেঞ্জ করেন, দেখেন এটা ম্যাপটাও কিন্তু চেঞ্জ হচ্ছে। আপনি যদি উপরের দিকে ড্র্যাগ করেন, ম্যাপের এই যে উপরের এই জায়গাটা চেঞ্জ হচ্ছে। সো দ্যাটস দ্য থিং।
এইভাবে করে আমরা যে কোনোভাবে যে কোনো ম্যাপ আসলে আমরা তৈরি করতে পারবো। ক্লিয়ার? সো এই যে আপনারা লক্ষ্য করছেন যে এখানে কিন্তু এই ম্যাপটা কিন্তু চলে আসছে। আমরা যদি আইসোমেট্রিক রাইট, আইসোমেট্রিক লেফট এভাবে দিই, আমাদের ম্যাপের পজিশনটা, ম্যাপের জায়গাটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে অটোমেটিকভাবে। সো এইভাবে করে আসলে আমরা যে কোনো গোলক, যে কোনো অবজেক্টের উপরে যে কোনো কিছুই আসলে আমরা ইমেজ ব্যবহার করতে পারি, সার্কুলার ইমেজ যেটাকে বলবো আমরা। এবং এটার কালার আমরা যদি হোয়াইট করে দিই, হোয়াইট করে দিলে এটার আসলে কোনো পার্থক্য হবে না। কারণ কি? কারণ হচ্ছে এটার উপরে অলরেডি একটা ইমেজ, একটা প্রলেপ তৈরি হয়ে গেছে, একটা প্রলেপ সৃষ্টি হয়ে গেছে। সো এখানে কালারের আসলে কোনো ভূমিকা এখানে রাখবে না। এখানে আরেকটা বিষয়, যদি আপনি ফিল কালারও চেঞ্জ করেন, তারপরেও এখানে ফিল কালারটা যদি দেন তাহলে একটা ঝামেলা হবে। ঝামেলাটা কি? ঝামেলাটা হচ্ছে গিয়ে এই উপরের যে প্রলেপটা আছে, যেই ম্যাপিংটা আছে, সেটা কিন্তু দেখা যাবে না। সো অলওয়েজ ম্যাপিং অ্যাড করার জন্য আমরা ফিল কালারটাকে নন রাখবো এবং স্ট্রোক কালারে আমরা যে কোনো একটা কালার দিতে পারি, কোনো প্রবলেম নেই। স্ট্রোক কালার যদি এবার আপনি ননও করে দেন, নন করে দিলে হবে না, না? আচ্ছা, নন করে দিলে হবে না। সো স্ট্রোক কালারটা রাখতে হবে অ্যাকচুয়ালি। ঠিক আছে। সো এই হচ্ছে গিয়ে ম্যাপিংয়ের বিষয়। আমি আরেকটা ম্যাপিং দেখিয়ে দিচ্ছি, সে প্যাটার্ন ম্যাপিং। আপনি যে কোনো প্যাটার্ন চাইলে যে কোনো প্যাটার্নই আপনি এই ম্যাপিংয়ে বসাতে পারবেন। সেটা কিভাবে দেখেন, আমি একটা পলিগন নিলাম, পলিগন নিয়ে এটার ফিল কালার রাখলাম এইটা। এরপর আমি সে একটা 3D একটা অবজেক্ট নিলাম, এটাকে আমি ফিল কালার না রেখে স্ট্রোক কালার রাখলাম। অলরাইট, স্ট্রোক কালারটাকে আমি একটু এই কালারটা রাখি বা এই ডিপ কালারটা রাখি এবং এখান থেকেও আমরা এটাকে ডিপ কালার করে দিই। অলরাইট, এটাকে আমরা এই বরাবর রাখি দুটো অবজেক্টকে। অলরাইট, এরপর এটাকে ডুপ্লিকেট করি। আচ্ছা, এখানে আরেকটা বিষয় একটু দেখিয়ে দিই, এটাকে একটু ছোট করে নিয়ে আসি। এই যে শেপটা, এই শেপটাকে আমরা কি করতে পারি, এটি একটু মোটা করে নিয়ে আসি এটাকে। অলরাইট, এবং এটার কালারটাকে একটু ডিপ করে দিই, তাহলে সেম লাগবে। ওকে, এই যে শেপটা, এই শেপটাকে আমরা কি করতে পারি দেখেন, এখানে ইফেক্ট রয়েছে, ইফেক্ট থেকে এখানে রিপিটার নামে একটা অপশন ছিল, যাই হোক ওটা পাচ্ছি না। সো আমি জাস্ট এটাকে কি করব, এটাকে আমি কপি করে নিয়ে আসলাম, এভাবে করে কপি করলাম, কন্ট্রোল ডি। অলরাইট, কপি করে আরও কপি করি, লাইক দিস। এরপর এটাকে আমি আরেকবার কপি করে নিয়ে আসি, এইভাবে রাখলাম। এইভাবে রাখলাম। আচ্ছা, আর না রাখি, জাস্ট এই একটা প্যাটার্ন আমি তৈরি করলাম। সো এই যে প্যাটার্নটা আমরা তৈরি করলাম, এই প্যাটার্নটাকে আমরা এবার কি করব, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম। গ্রুপ করে আমরা আমাদের এই সিম্বলের মধ্যে অ্যাড করে দিব এই প্যাটার্নটাকে। এটার নাম আমি দিয়ে দিলাম সে ফুটবল প্যাটার্ন। ওকে, দিয়ে আমি এন্টার দিয়ে দিলাম। এবার আমি এই গোলকে ক্লিক করে, আমি যদি এবার এটার ম্যাপিংটাতে ক্লিক করি, ম্যাপিংয়ে ক্লিক করে আমি এই যে ম্যাপ আর্টে ক্লিক করলাম, এখানে কি দেওয়া আছে, ওয়ার্ল্ড, তাই না? আমরা যদি ফুটবল প্যাটার্নটা দিয়ে দিই, ফুটবল প্যাটার্ন দিয়ে দিলাম। সো এখানে দেখেন এখন কিন্তু এটা ফুটবল প্যাটার্ন হয়ে গেছে এবং এই প্যাটার্নের এই জায়গাগুলোকে আমরা চাইলে ঠিক করে নিয়ে আসতে পারি, আমরা আমাদের মতো করে দিতে পারি।
কোনো প্রবলেম নেই, ঠিক আছে। সো এইভাবে করে কিন্তু একটা ফুটবল মানে 3D ফুটবল, যেটা 3D ফুটবলও আমরা তৈরি করতে পারবো। ক্লিয়ার? সো এই হচ্ছে গিয়ে বিষয়। এভাবে করে আমরা আসলে এই ফুটবল বা যে কোনো অবজেক্ট আমরা তৈরি করতে পারবো, নো প্রবলেম। দিয়ে আমরা ওকেতে ক্লিক করে দিব, ওকেতে ক্লিক করে এবার ওকেতে ক্লিক করে দিব। সো এখানে কিন্তু আমাদের একটা প্যাটার্নও তৈরি হয়ে গেল। সো আপনারা লক্ষ্য করছেন যে এখানে কিন্তু অলরেডি একটা প্যাটার্ন তৈরি হয়ে গেছে, একটা গোলক, একটা বলের মতো একটা প্যাটার্ন তৈরি হয়ে গেছে। সো এই ধরনের জিনিসগুলো আসলে আমরা কিভাবে তৈরি করব এবং এটার কাজগুলো আসলে কিভাবে করা যায়, এই সবগুলো প্রসেসই আসলে কিন্তু খুব সহজ, তাই না? সো এইরকম ডিজাইন কিন্তু আপনাদের করা উচিত, আসলে পারা উচিত। কালার টালার চেঞ্জ হয়ে গেল, তাই না? সো এই হচ্ছে গিয়ে ওভারঅল প্রসিডিউর। এইভাবে করেই আসলে আমরা এই ধরনের সার্কুলার জিনিসপত্র আসলে আমরা তৈরি করে থাকি। আমি কি বুঝাতে পেরেছি? বুঝতে পেরেছেন? এটা নিয়ে কোনো কনফিউশন রয়েছে? স্যার আজকে মাঝখানে একটু চলে গেছিলাম, তো ওই জন্য পুরোটা দেখতে পারি না, পরে যতটুকু দেখছি ততটুকু বুঝতে পারছি স্যার। মানে মেইন জিনিসটা হচ্ছে কি, আমরা এই যে প্যাটার্নটা তৈরি করলাম, একটা প্যাটার্ন তৈরি করে এটাকে আমরা কি করলাম, ওই যে সিম্বলের মধ্যে আমরা রেখে দিলাম। সিম্বলের মধ্যে রেখে দিয়ে দেন আমরা আমাদের যে আগের গোলকটা রয়েছে সেই গোলকের ম্যাপটা খালি চেঞ্জ করে দিলাম। ম্যাপ দেখেন, আমি যদি এখানে আরেকবার একটু বলে দিই, এখানে এই ম্যাপটাকে আমি জাস্ট এটাকে সিলেক্ট করলাম, অবজেক্টটাকে সিলেক্ট করে অ্যাপিয়ারেন্স প্যানেল থেকে আমি 3D রিভলভ ম্যাপড, এই যে এখানে দেখেন ম্যাপড চলে আসছে, যেহেতু আমি ম্যাপ অ্যাড করেছি এই কারণে এখানে ম্যাপড দেখাচ্ছে। সো এখান থেকে আমরা ম্যাপ আর্টটাকে যদি আমরা এই ফুটবল প্যাটার্ন থেকে যদি এবার আবার ওয়ার্ল্ডে নিয়ে আসি, তাহলে এখানে ওয়ার্ল্ড চলে আসবে। একটু সময় লাগবে, এই যে ওয়ার্ল্ড চলে আসছে। এখানে আপনি প্যাটার্ন দিতে চাইলে প্যাটার্ন চলে আসবে, তাই না? এই যে প্যাটার্নটা চলে আসলো। এই আর কি, মানে মেইন জিনিসটা হচ্ছে গিয়ে আপনি এই গোলকের উপরে একটা প্রলেপ তৈরি করবেন। এখন ওই প্রলেপটা কি হবে সেটা কমপ্লিটলি আপনার উপরে ডিপেন্ড করে। সেটা প্যাটার্ন হতে পারে, সেটা কোনো ইমেজ হতে পারে, কিংবা যে কোনো কিছু হতে পারে। এটা যে শুধুমাত্র আপনার এই গোলকের উপরেই হবে তা কিন্তু না। যেমন এখানে আমি একটু দেখাই দিই, এই যে আইসোমেট্রিক ভিউ, এই আইসোমেট্রিক ভিউর মধ্যে আপনার যদি মনে হয় যে আমি এখানটাতে কোনো একটা ইমেজ অ্যাড করবো, সেটাও সম্ভব। এখানে ক্লিক করে এই যে এক্সট্রুড অ্যান্ড বেভেলে ক্লিক করেন, এখানেও ম্যাপ আর্ট রয়েছে। এই ম্যাপ আর্টে ক্লিক করেন, এই যে এখানে দেখেন এইটার শেপ। সো এখান থেকে আপনি যে কোনো একটা প্যাটার্ন, আপনি এখানে অ্যাড করেন, তার আগে একটা প্যাটার্ন আপনাকে এখানে অ্যাড করে নিতে হবে। আপনার যদি মনে হয় যে আমি উডেন টেক্সচার, মানে উডেন কিছু, দেখেন আমি উডেন একটা টেক্সচার অ্যাড করছি, উডেন টেক্সচার লিখে আপনি সার্চ করেন, এই যে দেখেন কাঠের মতো একটা টেক্সচার। আমি এই টেক্সচারটাকে সিলেক্ট করলাম, কথার কথা এই টেক্সচারটাকে আমি কি করব, রাইট ক্লিক করলাম, কপি ইমেজ করলাম। কপি ইমেজ করে আমি এখানে এনে পেস্ট, এটাকে ক্যান্সেল করে দিচ্ছি, এখানে পেস্ট করে দিব। পেস্ট করে দিলে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে উডেন একটা টেক্সচার চলে আসছে। এবার এই টেক্সচারটাকে আমি জাস্ট এই শেপের মধ্যে ফেলে দিলাম, ওকেতে ক্লিক করে দিলাম। দেন আমি এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমি এই অ্যাপিয়ারেন্স প্যানেল থেকে ম্যাপ আর্টে ক্লিক করে আমি এখান থেকে এই যে উডেন যে সিম্বলটা আমি অ্যাড করেছি মাত্র, সেটাকে আমি সিলেক্ট করে ফিট টু স্কেল ওকেতে ক্লিক করে দিব। সো আপনি এখন যদি লক্ষ্য করেন, আমার এই অবজেক্টের উপরে কিন্তু কি হয়েছে, একটা উডের একটা শেপ চলে আসছে, উডেন একটা টেক্সচার চলে আসছে। এই টেক্সচারটাই আমার এই অবজেক্টে চলে আসছে, তাই কিনা? এই টেক্সচারটাই এখানে চলে আসছে। সো দ্যাটস দ্য থিং। এইভাবে করে আমরা নট অনলি উড, আপনি চাইলে এখানে স্টোনের টেক্সচার কিংবা যে কোনো কিছু, যে আপনি রক টেক্সচার, রক, এই যে রকিং মানে একটু উঁচু নিচু বা একটু এরকম টেক্সচার, এগুলোও আপনি বসাতে পারবেন। ওয়াল, এই যেমন আমি যদি একটু দেখাই আপনাদেরকে, সো এই ইমেজটাকে আমি কপি করলাম। কপি করে আমি আমাদের যেই 3D ভিউয়ের যে জিনিসটা আমরা তৈরি করলাম, এই দেয়ালে যদি আমি রাখতে চাই, তাহলে কি করতে হবে, আমাকে এই সিম্বলটা এখানে অ্যাড করে নিতে হবে, এই ইমেজটা। সরি, আমি এক্সট্রিমলি সরি। এই ইমেজটাকে আমাদের এখানে অ্যাড করে নিতে হবে। আমি জাস্ট এখানে দিয়ে দিলাম রক।
দিয়ে আমি এটাকে সিলেক্ট করলাম, ডিলিট করে দিলাম। এরপর আমি এই দেয়ালে যদি এটা অ্যাড করতে চাই, এটা সিলেক্ট করে আমি কি করব, এটাকে অ্যাপিয়ারেন্স প্যানেলে ক্লিক করব। আচ্ছা, এটা কি এক্সপান্ড করে ফেলছি না? আচ্ছা, এটা এক্সপান্ড করি নাই। এখানে যদি আমি অ্যাড করতে চাই, তাহলে আমি 3D অ্যান্ড এক্সট্রুড অ্যান্ড বেভেলে ক্লিক করে ম্যাপ আর্টে ক্লিক করব। দেন আমি নন থেকে আমি রক সিলেক্ট করে দিলাম, ফিট টু স্কেল। দেন আমার এই যে এরকম একটা চলে আসবে। এখানে শেড আর্টওয়ার্কে ক্লিক করে দিলে এটা আরও বেশি ন্যাচারাল লাগবে। ওকেতে ক্লিক করে দিলাম এবং এখানে ওকেতে ক্লিক করে দিলাম। এবং একইভাবে এখানে ক্লিক করলাম, এখানে সিলেক্ট করে আমি এক্সট্রুড অ্যান্ড বেভেলে ক্লিক করলাম, এখানে আমি ম্যাপ আর্টে ক্লিক করলাম, এখানে সেমভাবে আমি এই রকে ক্লিক করে দিলাম। দেন আমি এখানে স্কেল টু ফিটে দিয়ে দিলাম, দিয়ে আমি এখানে শেডটি দিয়ে দিলাম, ওকেতে ক্লিক করে দিলাম। ওকে, সো এই যে দেখেন এখন কিন্তু আমার এই ম্যাপটা আরও বেশি রিয়েলিস্টিক মনে হচ্ছে, তাই না? একটু রিয়েলিস্টিক মনে হচ্ছে যে এটা হচ্ছে পাথরের কোনো দেয়াল। ফ্লোরটা কি, ফ্লোরটা আপনি টাইলসের যদি কোনো দিতে চান, টাইলস টেক্সচার, এই যে এইটা একটা সুন্দর টেক্সচার, এটা একটা নাইস টেক্সচার। সো এই টেক্সচারটা যদি আপনি অ্যাড করতে চান, কিংবা এই টেক্সচারটা নেই, এটাকে যদি আমরা অ্যাড করতে চাই, এটাকে কপি ইমেজ করলাম, কপি ইমেজ করে আমি এখানে কন্ট্রোল ভি দিয়ে দিলাম, কন্ট্রোল ভি দিয়ে আমি এখানে এই সিম্বলে অ্যাড করে নিলাম। এটার নাম আমি দিয়ে দিলাম টাইলস দিয়ে দিলাম। এটা ডিলিট করে দিই, এটার দরকার নেই। এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এই অ্যাপিয়ারেন্স প্যানেলে ক্লিক করলাম, এক্সট্রুড অ্যান্ড বেভেল। এখান থেকে আমি ম্যাপ আর্ট থেকে আমরা জাস্ট এই টাইলসটাকে সিলেক্ট করে দিব। এবং এটাকে চাইলে আপনি ছোট বড় বা ফিট টু স্কেল করে নিতে পারবেন, নো প্রবলেম। ওকেতে ক্লিক করে দেন। সো এই যে এখানে একটা টাইলস তৈরি হয়ে গেল। আচ্ছা, এখানে আরেকটু কাজ করতে হবে, একটু শেড অ্যাড করে দিতে হবে। ম্যাপ আর্টে ক্লিক করে আমাদের যেই ম্যাপ আর্টে ক্লিক করতে হবে, এই শেড আর্টওয়ার্ক, তাহলে এটা আরও বেশি ন্যাচারাল মনে হবে। ওকেতে ক্লিক করে। সো দ্যাটস দ্য থিং। এবার আপনি এই যে এখানকার যেই ইয়েটা আছে, এই শ্যাডোটার এটার অপাসিটি একটু বাড়িয়ে দিতে পারেন, তাহলে একটু রিয়েলিস্টিক মনে হবে, একটু ন্যাচারাল মনে হবে। এইভাবে করে আসলে এই কাজগুলো করা যায়, বুঝতে পেরেছেন? ন্যাচারাল ওয়েতে। কোনো কনফিউশন আছে, মানে কোনো সমস্যা বা বুঝতে অসুবিধা? ঠিক একইভাবে এটাকে সিলেক্ট করে, এটা অলরেডি মনে হয় আমরা এক্সট্রাক্ট করে ফেলেছি, যেমন এটাকে আমরা আনগ্রুপ করি। আনগ্রুপ করে আমরা যদি চাই যে এই ফ্রেমটাকে সিলেক্ট করে আমরা এক্সট্রুড অ্যান্ড বেভেল ম্যাপ আর্টে ক্লিক করে আমরা এখান থেকে উড, যেটা আমরা সিলেক্ট করেছি উডেনটা সিলেক্ট করে আমরা যদি ইনভিজিবল জিওমেট্রিক এইভাবে দিই, তাহলে দেখেন শুধুমাত্র এই ইয়েটা দেখা যাবে, বাট আদার্স জিনিসটা দেখা যাবে না। শেডটা দিয়ে দিলে এখানে সেম জিনিসটা চলে আসবে এখানে। এই আর কি, এভাবে করে করে আমরা বিভিন্ন জিনিস তৈরি করতে পারি। সো আপনাদের কাজ হচ্ছে এখন এগুলো একটু প্র্যাকটিস করা, এগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করা, এগুলো নিয়ে একটু টাইম স্পেন্ড করা। এগুলো খুবই ফান, মজার কাজ। এগুলো নিয়ে একটু কাজ করলে আমার মনে হয় যে ভালো লাগবে, খারাপ লাগবে না। সো একটু সময় দেন, সময় নিলে আমার মনে হয় যে জিনিসটা ভালো লাগবে। সো এই দরজাগুলো আমরা কাঠের দরজা দিয়ে দিই। সো লক্ষ্য করছেন যে এই দরজাটা কি হয়ে গেল, কাঠের দরজা হয়ে গেল। এবার আপনি এটার কালারটা আমরা কি দিয়েছি, এটার কালারটা দিয়েছি আমরা গ্রে। সো আমরা এটার কালারটা যদি একটু ব্রাউন কালার করে দিই, সরি এটা যদি আমরা একটু ব্রাউন কালার করে দিই, তাহলে এটা দেখতে এরকম লাগবে। এবং এটার ফিল কালারটাকে আমরা একটু হালকা কালার করে দিতে পারি, কিংবা একটু লাইট এই কালারটা রাখি। সো দিস ইজ মাচ বেটার। এটা দেখতে আরও বেশি রিয়েলিস্টিক মনে হচ্ছে, আরও বেশি সুন্দর মনে হচ্ছে। এইভাবে করে আসলে আমরা বিভিন্ন ধরনের অবজেক্ট, বিভিন্ন ধরনের জিনিস আসলে 3D টাইপের যে কাজগুলো আছে এটাকে আমরা আরও সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারি আসলে। এই হচ্ছে ওভারঅল আজকের 3D নিয়ে কথাবার্তা। এবার আমি লাস্ট আরেকটা বিষয় নিয়ে একটু আলোচনা করতে চাই। তার আগে একটু জানতে চাচ্ছি 3D ম্যাপিং নিয়ে কারো কোনো কনফিউশন আছে কিনা, বা বুঝতে পারিনি এমন কিছু আছে কিনা? এর বাইরে কোনো প্রবলেম আছে কিনা, মানে কোনো কিছু কাজ করতে যে কোনো সমস্যা? আচ্ছা, এটা কি পাঠিয়েছেন? আচ্ছা ভাইয়া, এই যে এইখানে যে ডিজাইনটা দেখতেছি ব্যাকগ্রাউন্ডের, এটা কি আইসোমেট্রিক? আইসোমেট্রিক না, এটা হচ্ছে আই লেভেল। এটা হচ্ছে কি আপনার মানে সরাসরি, মানে এখানে কোনো 3D অবজেক্ট নাই। এখানে আপনি যা কিছু দেখছেন এটা হচ্ছে 2D ডাইমেনশনাল।
এই টোটাল জিনিসটাই একটা 2D ডাইমেনশনাল। এই যে এখানে যে জিনিসটা দেখতে পাচ্ছেন, এই যে আপনার এই ইটের যে দেয়ালটা, এই দেয়ালটা হচ্ছে একটা প্যাটার্ন। এই প্যাটার্নটা আমি অলরেডি দেখিয়েছি আপনাদের গেম ডিজাইনের ক্ষেত্রে, মনে আছে কি? জি স্যার। এরকম একটা দেয়াল তৈরি করে জাস্ট এখানে দেয়ালটা বসানো হয়েছে, ওকে। আর এগুলো একটা জাস্ট এই রেক্টেঙ্গেল ড্র করে করে বসাইছে, মেঘ টেক এগুলো বসাইছে, এই আর কি। এখানে যে জিনিসটা আছে, এখানেও এই টোটাল জিনিসটা হচ্ছে গিয়ে আপনার এই ড্রয়িং, ঠিক আছে। এখানে একটা জিনিস ড্র করে কপি পেস্ট করে দিয়েছে। এই যে পাতাগুলো, এই পাতাগুলো তো অ্যাভেলেবেল পাওয়া যায়, আপনারা জানেন বিভিন্ন শেপ টেপ আছে, এখান থেকে এই পাতাগুলো নেওয়া হয়েছে, আর বাদ বাকি কাজগুলো আপনারা পারবেন। দেখেন এটা কিন্তু খুব সিম্পল একটা কাজ, বাট দেখে কিন্তু খুব বেশি সুন্দর লাগছে, তাই না? একটু আই ক্যাচি, মানে একটু অ্যাট্রাকটিভ। এই ধরনের কাজগুলো আপনারা একটু করবেন, কারণ গ্রামীণ ফোন, রবি, তারপরে এয়ারটেল, এদের কাজগুলোতে অনেক বেশি বাজেট থাকে, অনেক বেশি টাকা ওরা খরচ করে। এই কাজগুলোর ডিমান্ড আসলে নট অনলি ইন বাংলাদেশ, ওয়ার্ল্ড ওয়াইড খুব ব্যাপক এই ধরনের কাজগুলো। এগুলো একটু আপনারা প্র্যাকটিস করবেন বেশি বেশি। ভালো ভালো ডিজাইনারদের কাজ দেখবেন, ভালো ভালো জিনিস দেখবেন। আচ্ছা, এর বাইরে কারো কোনো কনফিউশন রয়েছে বা কারো কোনো প্রশ্ন বা কোনো কিছু জানার থাকলে আমাকে করতে পারেন, যে কোনো বিষয়, মানে আপনার ডিজাইন রিলেটেড যে কোনো প্রবলেম। আর যে লোগো মকআপের একটা সমস্যা ছিল, মানে একটা জিনিস ছিল লোগো মকআপ কি বলেন তো আমাকে একটু? এখানে ইয়াতে গ্রুপে মনে দিছিলাম। লোগো মকআপের কোনটা প্রবলেম হয়েছিল বলেন তো? হ্যালো, তাই যে এখন যেটা দিলাম এটা একটু, মানে এটা কিভাবে করছে এই জিনিসটা, যেরকম এই যে একটা লোগো আপনারা দেখতে পাচ্ছেন, এই টোটাল কাজটা হচ্ছে কি আপনাদের লোগোটা তো নর্মালি আপনারা ইলাস্ট্রেটরেই ডিজাইন করবেন, আর এই মকআপটা তৈরি করা হয়েছে আপনাদের ফটোশপে। এই ধরনের কাজ আসলে একটু সময় নিয়ে করতে হয়, তবে মজার ব্যাপার হচ্ছে এই ধরনের লোগোর, মানে এই ধরনের মকআপ আপনাদের অ্যাভেইলেবল। আপনারা বিভিন্ন ওয়েবসাইটে সার্চ যদি করেন লোগো, ফ্রি লোগো মকআপ, আমি একটু দেখাই দিই। এগুলো নিয়ে আপনার সময় আর নষ্ট না করলেও হবে। লোগো, ফ্রি লোগো মকআপ দিকে সার্চ করেন, অনেক সাইট আছে আসলে এই ফ্রি মকআপগুলো প্রোভাইড করে, অনেক হাজার হাজার সাইট আছে। এই যে freepik.com, এখানে যান, তারপরে হচ্ছে গিয়ে freemockup.com, তারপর designhack.net, তারপর আরও অনেক ওয়েবসাইট আছে। এই ওয়েবসাইটগুলোতে গেলে আপনারা যদি লোগো মকআপ লিখে সার্চ করেন, এই যে দেখেন এখানে লোগো মকআপ লিখে সার্চ করলে আপনারা অনেক মকআপ পাবেন, যেগুলো হচ্ছে ফ্রি। আপনারা এখান থেকে ফ্রি, এই যে এখানে ফ্রি এর অপশন রয়েছে, যে ফ্রি, এই যে আপনি যে লোগোটা চাচ্ছিলেন অনেকটা দেখতে এরকম, তাই না? এর মধ্যে ওই যে এখানে বিল্ডিংয়ের মধ্যে দেখতে কেমন লাগবে, কার্ডের মধ্যে, দেয়ালের মধ্যে কেমন লাগবে লোগোটা দেখতে, তারপরে পোস্টারের মধ্যে কেমন লাগবে, ব্রোশিওরের মধ্যে, অনেক ধরনের মকআপ রয়েছে। যেটা আপনার ভালো লাগে এখান থেকে আপনি ফ্রিতে ডাউনলোড করতে পারবেন, ওকে। এই যে মাস্কের মধ্যে আপনার লোগোটা কেমন লাগবে সেটাও আপনি দেখতে পারবেন, ওকে। এই যে এখানে একটা দেয়ালের মধ্যে যদি আপনি এটাকে কি বলেন, নিয়ন লাইট, তাই না, বা কি বলে এটাকে, যে এই লাইটিংয়ের মধ্যে আপনার লোগোটা কেমন লাগবে, টি শার্টের মধ্যে কেমন লাগবে, ব্যাগে কেমন লাগবে, এক একটা জায়গায় এক এক রকম লাগবে লোগো। সো এই ধরনের লোগো মকআপগুলো ফ্রি আছে, এগুলো জাস্ট ডাউনলোড করবেন, ডাউনলোড করে এখানে যে লোগোটা আছে এই লোগোটার জায়গায় আপনার লোগোটা বসাই দেবেন। কাচের দেয়ালে আপনার লোগোটা কেমন লাগবে, এই জিনিসগুলো আপনারা পাবেন, এগুলো ফ্রি। এক একটা জায়গায় এক এক রকম আছে, এক একটা ওয়েবসাইটে এক এক রকম আছে, সবগুলো ওয়েবসাইটে একটু ঘাটাঘাটি করলে দেখবেন ফ্রি। এগুলো আপনারা ইজিলি ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। লোগোটা বসাবো কিভাবে একটু দেখাই। লোগোটা বসাবেন কিভাবে? আচ্ছা, আমি একটা লোগো একটু নামিয়ে দেখাই, এটা নামুক, নামানোর পরে কোনটা নামাবো বলেন? স্যার ওই যে এসেছিলেন না ওইটার আগে, ওইটা আমি যেটা দিচ্ছি সেটার মতন এরকম একটা, বা যেটা একটু ভালো লাগবে অনেকটা বসে দিবে, এটাও দেখাতে পারেন। এটা আমি ওপেন করি, এখানে অনেক আছে, আপনারা আপনাদের পছন্দ মতো একই রকম, প্রত্যেকটার প্রসেসই একই রকম, বুঝতে পেরেছেন? এগুলো নিয়ে ঘাবড়ানোর কিছু নেই। আর লোগো মকআপও অবশ্যই তৈরি করবেন, কারণ আপনারা জানেন যে আপনারা যখন 99 ডিজাইনে কম্পিটিশনে অ্যাটেন্ড করবেন, লোগো ডিজাইনিংয়ের উপর কম্পিটিশন হয় 99 ডিজাইনে, সো সেখানে আপনারা লোগোর চাইতে লোগো মকআপটা খুব ইম্পর্টেন্ট, কারণ ক্লায়েন্টকে অ্যাট্রাক্ট করার মেইন অস্ত্র হচ্ছে গিয়ে এই মকআপ যদি সুন্দর হয়, মকআপে যদি লোগোটা দেখতে ভালো লাগে, ক্লায়েন্ট খুব সহজেই সেই লোগোটা অ্যাকসেপ্ট করে।
ডাউনলোডিং, একটু ওয়েট করি আমরা। এই যেখানে আরও আছে, এখানে অনেক লোগো, এই যে এটাও একটা লোগো মকআপ, এই যে একটা লোগো সিলের মধ্যে আপনার লোগোটা কেমন লাগবে, এগুলা কাগজের মধ্যে, এই যে কাচের উপরে আপনার লোগো প্রিন্ট করালে কেমন লাগবে, স্টোর ফ্রন্ট, এগুলা কি বলে, নেম প্লেট নাকি কি যেন বলে না এগুলাকে, নেম ট্যাগ না কি যেন একটা বলে এগুলাকে, যাই হোক। আচ্ছা, এখান থেকে আমি একটা ইয়ে নিয়ে নিতে হবে, ডাউনলোডিং, এখনো ডাউনলোডিং। আচ্ছা, এগুলো কেটে দিই। এই যে ডাউনলোড শুরু হয়ে গেছে, 161 মেগাবাইট। সো একটু সময় তো লাগবেই ডাউনলোড হতে। ডাউনলোডটা হয়ে যাক, দেন আমি দেখাই দেবো, নো প্রবলেম। এটা আমাদের নামাজের বিরতি দিবেন, নামাজের খোলা শেষ। আচ্ছা, নামাজের বিরতিটা দিচ্ছি, তার আগে আমি একটু ছোট্ট একটা জিনিস দেখাই দিই। সেটা হচ্ছে কি প্যাকেজিংয়ের কিছু বিষয়। প্যাকেজিং কি, প্যাকেজিংটা নিয়ে একটু আলোচনা করে দিই ছোট্ট করে, তারপর আমি শেষ করে দিচ্ছি, তারপরে আপনারা নামাজ পড়েন, তারপরে আবার আমরা এসে বাকি কাজগুলো করবো। প্যাকেজিংটা হচ্ছে গিয়ে আপনাদের প্রোডাক্ট, আমরা নিত্য প্রয়োজনীয় যত পণ্য কিনি, পণ্যের সাথে আমরা প্রোডাক্ট ফ্রি পাই, তাই না? সরি, পণ্যের সাথে প্রোডাক্ট না, পণ্যের সাথে প্যাকেজটা ফ্রি পাই। চিপস থেকে শুরু করে জুস, কিংবা হচ্ছে গিয়ে ওয়াটার বটল, কিংবা যে কোনো ওষুধের, সব কিছুর সাথেই আসলে প্যাকেজিংটা খুব ইম্পর্টেন্ট। নিত্য নতুন প্রোডাক্টের সাথে আমাদের প্যাকেজিং দরকার। বিভিন্ন ধরনের প্যাকেজিং রয়েছে, তার মধ্যে এটা হচ্ছে কি আপনার ম্যাপ প্যাকেজিং, যেটাকে বলা হয় মডিফাইড অ্যাটমসফিয়ার প্যাকেজিং। কিছু প্রোডাক্ট থাকে যে আপনার মানে আমাদের মানে কাঁচা বাজার, যেটা কাঁচা মানে শাকসবজি, ফলমূল, এগুলো কি হয়, এগুলো আপনার যদি আমরা খোলা রাখি, খোলা অবস্থায় থাকলে কি হয়, সেটা নষ্ট হয়ে যায়। সো এই ধরনের প্রোডাক্টকে আমরা হচ্ছে ম্যাপ প্যাকেজিং বলি আর কি, ম্যাপিং বলি। সেটা হচ্ছে মডিফাইড অ্যাটমসফিয়ার প্যাকেজিং। এই ধরনের প্যাকেজিংগুলো হয়, এর ভেতরে কোনো বাতাস ঢুকতে পারে না, এর ভেতর থেকে কোনো বাতাস বের হতে পারে না, এবং এর ভেতরে কোনো বাতাস বিদ্যমান থাকে না। এই ধরনের প্যাকেজিং আসলে দুইভাবে করা যায়, একটা হচ্ছে ট্রে প্যাকেজিং, আরেকটা হচ্ছে কি আপনার পলি প্যাকেজিং। এই যে এটা হচ্ছে ট্রে প্যাকেজিং। ট্রে প্যাকেজিংয়ের উপরে আমরা চাইলে স্টিকার বসাতে পারি, অথবা আমরা এই যে পলিটাকে প্রিন্ট করাতে পারি। এই যে এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু রোল আছে, এই রোলগুলো হচ্ছে কি আপনার প্যাকেজিং, প্রিন্টিং রোল, এই রোলে প্রিন্ট করানো হয়। আরও কিছু প্যাকেজিং স্টাইল রয়েছে, যেমন এটাও ট্রে প্যাকেজিং। এটাকে বলা হয় পাউচ, মানে ফয়েল পলিব্যাগ প্যাকেজিং, বা পাউচ ব্যাগিং বলে, সিলিং ব্যাগ। সিল্ড ব্যাগ বা সিলিং ব্যাগ মানে হচ্ছে কি সিল্ড ব্যাগ হচ্ছে গিয়ে আপনার এটাকে হিটের মাধ্যমে এটাকে সিল করে দেওয়া হবে, মানে এটাকে লাগিয়ে দেওয়া হবে যেন এই প্রোডাক্টগুলো ছিঁড়তে হয় আর কি। এর ভেতরে হালকা একটু এয়ার থাকতেও পারে, নাও থাকতে পারে, নো প্রবলেম। এই ধরনের প্যাকেজিং খুবই ইম্পর্টেন্ট এবং খুবই চমৎকার প্যাকেজিং। এগুলো হয় রোলের মাধ্যমে। রোল প্যাকেজিংটা কি বলছেন? রোল মানে হচ্ছে কি আপনাদের মানে কি বলে, কীভাবে বোঝাবো রোল, দেখি, এই যে এগুলো হচ্ছে রোল, স্টিকার রোল, এটা হচ্ছে স্টিকার রোল। আর এটা এই প্যাকেজিংগুলো হয় হচ্ছে কি আপনার ফয়েল পলি পেপারের রোল হয় আর কি। এই রোলগুলো পাওয়া যায় বাজারে, আপনারা ইয়েতে ওই যে পুরান ঢাকাতে গেলে, পুরান ঢাকায় আছে এই ফয়েল পেপারের রোলগুলো, এগুলোর মোটামুটি ভালোই দাম। এই রোলগুলো কিনে একটা রোলে আপনি 1000, 1500, 2000 প্রোডাক্টের প্রিন্ট করাতে পারবেন। এই ডিজাইনগুলো খুব ইম্পর্টেন্ট। এবং পলি প্যাকেজিংয়ের প্রিন্টের ক্ষেত্রে কয়েকটা গাইডলাইন আছে, যে গাইডলাইনগুলো আপনাদেরকে ফলো করতে হবে। এবং এখানে আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে কালার যত বাড়ে, এই যে দেখেন এটা কিন্তু হোয়াইট, পলি প্যাকেজটা হোয়াইট, এখানে কিন্তু হোয়াইট কালারটাকে ব্যবহার করা হয়নি, অ্যাপ্লাই করা হয়নি। সো পলি প্যাকেজের কালারটা কি হবে সেটার উপরে ডিপেন্ড করে আপনি কালার অ্যাপ্লাই করবেন। যদি পলি প্যাকেট কালারটা ব্ল্যাক হতো, তাহলে আপনি আপনার ডিজাইনে কোনো ব্ল্যাক কালার রাখবেন না, কারণ পলি প্যাকেটের গায়ের মধ্যেই ব্ল্যাক কালারটা আছে, ঠিক আছে? সো এই জিনিসগুলো একটু অ্যাভয়েড করবেন। যেখানে আপনার এখানে দেখেন হোয়াইট কালার, সো আপনি হোয়াইট বাদে বাকি কালারগুলো অ্যাপ্লাই করবেন, এবং এই হোয়াইট এরিয়াটাতে এটা ট্রান্সপারেন্ট রাখবেন, এখানে কোনো অবজেক্ট বা কোনো কিছু রাখবেন না, কোনো কালার রাখবেন না। এটা একটা স্টিকার প্রিন্টিং। এটা হচ্ছে কি আপনার, ওটাও সেম, এটা হচ্ছে সিল্ড পাউচ ব্যাগ, এটাও সিল্ড পাউচ ব্যাগ। এটাও হচ্ছে জিপার ব্যাগ। জিপার ব্যাগগুলোর ক্ষেত্রে হচ্ছে কি এটা সিল্ড করা থাকে না, এটা হচ্ছে জিপার, মানে আমরা কটন বাডস ব্যবহার করি না, কটন বাডসের প্যাকেটটা কি থাকে আপনি খুলতে পারবেন, এটা কিন্তু মানে আঠা দিয়ে লাগানো না, ওটা একটা জিপারের মতো থাকে। সো এই জিপার ব্যাগগুলো থাকে আর কি, এগুলোর মধ্যেও প্রিন্টিং করা যায়। এগুলো রোল আকারে আসে। রোল আকারে আসে কিভাবে, এগুলোর এক প্রান্তে থাকে জিপার, আরেক প্রান্তে থাকে হচ্ছে গিয়ে নর্মাল প্যাকেজিং, এটাও রোলিং আকারে আসে।
আর এটা খুবই ইম্পর্টেন্ট, VFFS ব্যাগিং। এটা হচ্ছে ভার্টিক্যাল ফর্ম ফিল অ্যান্ড সিল প্যাক। এটার দুই পাশেই সিলিং থাকে। পাউচ প্যাক যেমন, পাউচ প্যাকগুলোতে কী থাকে, স্ট্যান্ড পাউচ প্যাকে শুধু উপরের দিকটা সিল থাকে, নিচের দিকটা ভাঁজ করা থাকে। আর চিপসের প্যাকেটগুলো দুই পাশে সিল হয় অটোমেটিক। এই যে এটা ফিন সিল ফ্লো র্যাপিং প্যাক, এটা হচ্ছে দুই পাশ থেকে আপনার সিলিংটা হয়। এটাও সেম। চিপসের প্যাকেটগুলোতে একটা ডিফারেন্ট জিনিস আছে, সেটা হচ্ছে কি আপনার দুই পাশ থেকে সিলিং তো হয়ই, নিচের সিলিংটা একরকম, উপরের সিলিংটা আরেক রকম। নিচের সিলিংটা হয়তো বা দুইটা স্ট্রাইপ পড়ে, আর উপরের সিলিংয়ে হয়তো 3-4টা স্ট্রাইপ পড়ে, এবং এখানে থাকে হচ্ছে আপনার জিগজ্যাগ কাটিং। আর এগুলো স্টিকার, এটা হচ্ছে একটা জাস্ট বক্সের উপরে স্টিকার রোল। ওকে, এর বাইরেও আরও এক ধরনের স্টিকার রয়েছে, সেটা হচ্ছে ডাই কাট প্যাকেজিং বলি আমরা। ডাই কাট প্যাকেজিংটা হচ্ছে গিয়ে কীরকম, আমি একটু দেখাই দিই। ডাই কাট প্যাকেজিং কি আছে এখানে? এই এখানে কিছু ডাই কাট প্যাকেজিং আমি দেখাই। এই যে ডাই কাট প্যাকেজিং, এটা হচ্ছে কি একটা ওষুধের বক্স বা যাই কিছু হোক না কেন, এটা একটা প্লেন পেপারের উপরে প্রিন্ট হয়। প্লেন পেপারের উপরে প্রিন্ট হওয়ার পর দেন এই প্লেন পেপারটাকে কাটিংয়ে নিয়ে যাওয়া হয়, ডাই কাট বলা হয়। এই কাটিং হওয়ার পর দেন এটাকে সফট, মানে এটাকে কী বলে, তার ভাঁজ করার জন্য সফট ফোল্ডেড একটা প্রিন্ট করা হয়। দেন এই লাইনগুলো বরাবর বা এই দাগগুলো বরাবর এটাকে ফোল্ড করা হয়। অ্যাকচুয়ালি ফোল্ড করে দেন এটাকে একটা 3D শেপ নিয়ে আসা হয়। বেসিকলি এই ধরনের কাজগুলো হচ্ছে কার্টুন বক্স, যেমন এই যে এটা হচ্ছে একটা কার্টুন বক্স, এই বক্সগুলো, দেন এই বক্সের প্যাকেজগুলো হচ্ছে কি আমাদের এই আপনার বলা হয় ডাই কাট প্যাকেজিং বক্স। ঠিক আছে, সো এখানে অনেক ধরনের প্যাকেজিং রয়েছে, আপনারা দেখতে পাবেন যে যেগুলো হচ্ছে ডাই কাট প্যাকেজিং বক্সের উদাহরণ। এই যে এটা একটা বক্সের উদাহরণ। সো আজকে আমি আপনাদেরকে এইরকম ডাই কাট বক্সের প্যাকেজিংটা একটু দেখাই দিব, আর ফলি প্যাকেজিংটাও তারা পারবেন, এগুলো আমি একটু আস্তে ধীরে আলোচনা করে দেখাই দিব, নো প্রবলেম। এটা একটা প্যাকেজ, চিপসের প্যাকেটের প্যাকেজিং। এখানে 3 ধরনের ডিজাইন থাকে। একটা থেকে ব্যাক ফ্রন্ট, মানে দুইটা ব্যাগ পাশাপাশি। আপনারা দেখবেন যে চিপসের প্যাকেট কি দুইটা প্রান্ত একসাথে চলে আসে, পেছনের দিকে দেখবেন এক্সট্রা একটা লাইন থাকে চিপসের প্যাকেটের। সো ওই লাইনটা ধরে টান দিয়েই মিললে আমরা চিপসের প্যাকেটটা খুলি। এই আর কি, এগুলো আমি আস্তে ধীরে ইনশাল্লাহ দেখাই দেবো না। আচ্ছা, সো আমাদের নামাজের সময় চলে যাচ্ছে, আমি নামাজের বিরতি দিচ্ছি। এখন বাজতে 4:42, আমরা 5টা থেকে আবার আমাদের ক্লাসটা রেকর্ডিংটা চালু করে দিই। এক্সট্রাক্ট করে দেওয়ার পর আপনারা এই মকআপ ফাইলগুলোতে দেখবেন যে একটা পিএসডি ফাইল রয়েছে, এই যে অ্যাডোবি পিএসডি ফাইল। এই ফাইলটাকে আমরা জাস্ট ওপেন করবো আমাদের ফটোশপে। ওপেন করার পর এখানে এই যে লোগোটা চলে আসছে, এই যে যেই ইমেজটা আমরা দেখেছি সেই ইমেজটা এখানে চলে আসছে। একটু ওপেন হতে একটু লোডিং হচ্ছে। ওকে, লোডিং হয়ে গেছে। লোডিং হয়ে যাওয়ার পর আপনারা চলে যাবেন এই লেয়ার প্যানেলে যাওয়ার পর আপনারা দেখতে পাবেন যে এখানে আসলে অনেকগুলো জিনিস রয়েছে। এই যে এখানে স্মার্ট অবজেক্ট থাকবে, যে স্মার্ট অবজেক্টগুলোতে ডাবল ক্লিক করলে আপনারা পরবর্তীতে আরেকটা পেজে নিয়ে যাবে, আরেকটা পিএইচডিতে নিয়ে যাবে। সো আমি এই যে রিপ্লেস দিস, এখানে যদি আপনি একটু বড় করে দেখেন যে অ্যাকচুয়ালি কী লিখেছে, এখানে লিখেছে রিপ্লেস দিস স্ক্রিন। ওকে, সো এই স্ক্রিনটাকে রিপ্লেস করার জন্যই আপনাকে বলা হয়েছে। সো এখানে আপনি ডাবল ক্লিক করার মাধ্যমে, এখানে ডাবল ক্লিক করার পর এই লেয়ারটা অন আছে, ডাবল ক্লিক করলে আপনাকে আরেকটা নতুন প্রজেক্টে নিয়ে যাবে। সেখানে যাওয়ার পর জাস্ট আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনার এই লোগোটাকে আপনি চেঞ্জ করে দিবেন। এই যে এখানে লোগোটা এখানে দেখেন রিপ্লেস দিস লোগো। ওকে, সো এখানে আপনি যদি ডাবল ক্লিক করেন তাহলে আপনি এই লোগোটাকে রিপ্লেস করতে বলছে আপনাকে। সো এই জায়গাটাতে আপনি ইলাস্ট্রেটর থেকে বা আপনার যেখানে আপনার লোগোটা রয়েছে সেখান থেকে আপনি আপনার লোগোটাকে চেঞ্জ করে দিবেন। সো আমি এখানে ফর নাও আমি একটা লোগো আপাতত ড্র করে নিচ্ছি। এই লেয়ারটাকে হাইড করে নতুন একটা লেয়ার নিয়ে নিলাম। এখানে আমি যে কোনো কিছু একটা ড্র করি বা যে কোনো কিছু একটা যদি আমি লিখি, স্যার আমি এখানে লিখে দিলাম হ্যালো। হ্যালো ওয়ার্ল্ড কথাটা লিখে আমি এটার যেই ফন্ট রয়েছে ফন্টগুলো আমি একটু চেঞ্জ করে দিই। আমি নেক্সা ওয়ার্ল্ড এই ফন্টটা ব্যবহার করলাম। এটার ফন্টের সাইজটাকে একটু বড় করে দিই, 772, চাইলে আরও বড় করতে পারি, কোনো প্রবলেম। সো
আমি হ্যালো ওয়ার্ল্ড, এবং এখানে একটা গাইডলাইন দেখতে পাচ্ছেন যে একটা স্কাই ব্লু কালারের গাইডলাইন। এই গাইডলাইনটার অর্থ হচ্ছে আপনি যেই লোগোটাই ব্যবহার করেন না কেন সেই লোগোটা যেন এই লাইনের বাহিরে না যায়। বাহিরে গেলে কি হবে, আপনার লোগোটা দেখতে সুন্দর লাগবে না, বা ওদের যেই মকআপে এক্স্যাক্টলি ফিট হবে না। সো আমি হ্যালো ওয়ার্ল্ড কথাটাকে এইভাবে লিখে দিলাম। লিখে আমি আরেকটু বড় করে দিতে পারি, এই পাশে আরেকটু বড় করে দিতে পারি, শিফট চেপে ধরে একটু বড় করে দিলাম। অলরাইট, সো এই হ্যালো ওয়ার্ল্ড কথাটাকে আমি এখানে লিখলাম। লিখে আমি চাইলে এখানে আরও কিছু জিনিস অ্যাড করে দিতে পারি, নো প্রবলেম। সে আমরা এখানে আপনারা আপনাদের লোগোটাও দিতে পারেন। এটাকে আমি একটু ছোট করে নিয়ে আসি। যে কোনো কিছু আপনারা বসাতে পারেন, আমি এন্টার দিয়ে দিলাম। এরপর এখানে আপনি চাইলে আপনার মতো করে কিছু যদি দিতে চান সেটাও দিতে পারেন। সে আমি এখানে এরকম একটা শেপ ড্র করে নিলাম। সরি, ক্লিক করলাম। এখানে নাম্বার অফ সাইড আমি 6 অ্যাড করে দিলাম, 6। স্মুথ কর্নার দিতে পারেন, নো প্রবলেম। আমি যেভাবে আছে সেভাবে দিয়ে ওকেতে ক্লিক করে দিলাম। সো আমার এখানে একটা অবজেক্ট তৈরি হয়ে গেল। আমি ফিল কালারটাকে নন করে দিলাম, স্ট্রোক কালারটাকে সে আমি ডার্ক ব্লু কালার করে দিলাম। ওকে, দেন আমি স্ট্রোকের সাইজটাকে একটু মোটা করে নিয়ে আসি, সে 20 পিক্সেল বা 18 পিক্সেল। এরপর আমি কন্ট্রোল টি দিয়ে এটার সাইজটাকে একটু বড় করে নিয়ে আসি, লাইক দিস। এন্টার দিয়ে দিলাম। টেক্সটগুলোকে একটু নিচের দিকে নামাই নিয়ে আসি। এটাকে আমি একটা কপি করি, সরি, জাস্ট পলিগনটাকে সিলেক্ট করে আমি একটা কপি করলাম। ওকে, পলিগনের এটার কালারটাকে আমি একটু চেঞ্জ করে দিব। আমি শেপ টুলটা নিলাম, শেপ বিল্ডার টুলটা নিয়ে আমি এটার কালারটাকে আমি ইয়েলো করে দিলাম। ওকে, এরপর আমি একটু বড় করি, এখানে একটা মাস্কিং অ্যাড করে দিই, মাস্কিং অ্যাড করে দিলাম। দিয়ে আমি এখান থেকে এই ব্রাশ টুলটা নিয়ে ব্ল্যাক কালারটা নিলাম আর একটু জুম করে দিই, সাইজটাকে একটু ছোটো করে নিয়ে আসি, হার্ডনেসটাকে 100 করে দিই। সো আমি এখানে এইভাবে করে দিয়ে দিলাম। এইচ লিখলাম, এটাকে কপি করি, ডব্লিউ লিখলাম। একটু ছোটো করে নিয়ে আসতে পারি ডাব্লিউটাকে, দুই পাশ থেকে একটু ছোটো করে নিয়ে আসি। এরপর এখানে চাইলে আপনি একটু কালারটা চেঞ্জ করে দিতে পারেন। হ্যালো ওয়ার্ল্ডের কালারটাকে চেঞ্জ করে অলরাইট। সো এই যে আমি লোগোটা ধরে নিচ্ছি যে এটাই আমার লোগো, এটাই আমি বসালাম। যদিও এটা খুব একটা সুন্দর হয়নি, খুবই সিম্পল একটা লোগো হয়েছে। সো যাই হোক, এটাকে আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম। এটা সেভিং হয়ে গেল, 100% সেভ হবে। ওকে, একটু সময় লাগবে। একটু সময় লাগছে কারণ হচ্ছে কি এখানে অনেকগুলো প্রজেক্ট রয়েছে, তাই না? 1টা 2টা 3টা, এই কারণে এটা সেভ হবে, দেন আবার এটা সেভ করতে হবে, দেন আমরা ফাইনাল আউটপুটটা পাবো। ওকে, সো এটা সেভ হয়ে গেল। এরপর আপনি এখানে আসলে চেঞ্জটা লক্ষ্য করবেন যে আপনার এখানে আপনার লোগোটা চলে আসছে। এখানে একটা লক্ষণীয় বিষয়, এই যে মকআপটা কিন্তু এক কালারের একটা লোগো, তাই না? এক কালার, ওয়ান কালার লোগো। সো যার কারণে আপনার এখানে কালারটা শো করছে না। সো এটার ক্ষেত্রে আপনাকে যেটা
দেখতে হবে যে এখানে ইফেক্ট স্টাইল নামে একটা অপশন রয়েছে, এই যে ইফেক্ট ওয়ান স্টাইল। এই ইফেক্ট ওয়ান স্টাইলে যদি আপনি ক্লিক করেন, ক্লিক করলে দেখবেন যে এখানে অনেকগুলো স্টাইল রয়েছে, অনেকগুলো এই যে B&W মানে কি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দিবে আপনার লোগোটাকে। এই ইফেক্টগুলোকে যদি আপনি অফ করে দেন, এই ইফেক্ট স্টাইলটাকে যদি আপনি অফ করে দেন তাহলে এরকমটা আসছে। যাই হোক, এটার দরকার চাচ্ছিলাম আমরা বুস্ট হোয়াইট লোগো। এখানে অ্যাকচুয়ালি ইফেক্ট বা শ্যাডো, আচ্ছা ব্লু ইন্টেরিয়র, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। প্রত্যেকটা লেয়ার আলাদা আলাদা কাজ আছে, প্রত্যেকটা এক একটা লেয়ার এক এক রকম কাজ করে। সো এই আর কি, এইভাবে করে আপনারা এই মকআপগুলোকে মডিফাই করতে পারবেন। এবং এখানে এই ইফেক্ট অ্যান্ড স্টাইল এগুলো যদি অফ করে দিই, বুস্ট হোয়াইট লোগো, তারপর আমি চাচ্ছিলাম যে কালারটাকে নিয়ে আসা যায় কিনা সেটা দেখার জন্য। সো বুস্ট হওয়ার কালার ওভারলোড, গ্রেডিয়েন্ট ওভারলোড, এটা যদি অফ করে দিই, যাই হোক এটা আসতেছে না রাইট নাও, কালারটা আসলে এখানে শো করছে না। এখানে আসলে মকআপের উপরে ডিপেন্ড করে আসলে আপনার মেইন ইয়েটা কেমন হবে। এটা হচ্ছে ফাইনাল আউটপুটে দেখেন এখনও কিন্তু আগের ইয়েটাই আছে, আগের যেই লোগোটা আছে সেটাই আছে। কারণ কি? কারণ হচ্ছে এটা এখনও সেভ করা হয়নি। এটা যখনই আপনি সেভ করবেন, এই যে সেভ, এই সেভে যখনই আপনি ক্লিক করবেন তখন এটা চেঞ্জ হয়ে যাবে এই জায়গাটায়। এটা একটু সময় লাগবে। আর আমরা এই যে ফটোশপ ইলাস্ট্রেটরে যেই লোগোগুলা ডিজাইন করি সেগুলো এখানে এনে বসাই দিলে হবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোনো সমস্যা নেই, আপনি সরাসরি ইলাস্ট্রেটরের ফাইল আপনি এখানে বসাতে পারবেন, কোনো সমস্যা নেই। ইলাস্ট্রেটরে জাস্ট সিলেক্ট করে কপি করে এনে এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিবেন, চলে আসবে, কোনো প্রবলেম নেই। মানে ভাই শুধু ছবিটা বসাই দিলেই হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুধু ছবিটা বসাই দিলেই হবে। তবে মকআপের উপরে ডিপেন্ড করে অনেক কিছু। কারণ কি দেখেন এখানে এটা কিন্তু আপনার একটা টোটালি, আমি যেই কাজটা করেছি এটা টেক্সট বেস, এবং এই যে শেপগুলো আছে শেপগুলো কিন্তু স্ট্রোক, ফিল না। আমি যদি শেপগুলোর মধ্যে ফিল কালার দিয়ে দিতাম তাহলে আমার এইচটা কিন্তু এখানে বোঝা যেত না। কারণ কি এই টোটালটাকেই ও আউটলাইন করে ফেলতো, মানে এক কালারের একটা লোগো বানায় ফেলতো, তখন কিন্তু আমার লোগোটা বোঝা যেত না, বুঝতে পেরেছি? সো এই কারণে আমি এটা স্ট্রোক হিসাবে ব্যবহার করেছি। সো এগুলো একটু মাথায় রাখবেন। সব মকআপে আসলে সব লোগোগুলো ভালো লাগে না, কিছু কিছু লোগো আছে একটু অন্য টাইপের, মানে আলাদা আলাদা মকআপ, আলাদা আলাদা ডিফারেন্ট ইয়ে ভালো লাগে আর কি। এক একটা লোগোর ক্ষেত্রে এক এক ধরনের মকআপ বেশি সুন্দর লাগে। সো আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে গিয়ে অনেক লোগো মকআপ আপনারা পাবেন অনলাইনে, সেই মকআপগুলো আপনারা ডাউনলোড করবেন। ডাউনলোড করে আপনার যে কাঙ্ক্ষিত লোগোটা আপনি যেটা ডিজাইন করবেন সেই লোগোটা আপনি সবগুলো মকআপে বসান। বসানোর পরে দেখবেন যে যেইগুলোতে বসানোর পর ভালো লাগছে লোগোটা দেখতে, সেই মকআপগুলো আপনারা ক্লায়েন্টকে পাঠাবেন, বুঝতে পেরেছেন? একটু সময় লাগে, এগুলো একটু সময় লাগলেও জিনিসটা সুন্দর হয়, আমাদের অনেক মানে সময় বাঁচিয়ে দেয়। দেখেন এই ধরনের ডিজাইন আপনারা যদি করতে যান ইলাস্ট্রেটর, এটা কিন্তু কাইন্ড অফ ইমেজ ম্যানিপুলেশন। এই ধরনের ম্যানিপুলেশনের কাজ যদি আপনারা করতে যান অনেক সময়ের ব্যাপার, আসলে অনেকগুলো ইফেক্ট। দেখেন এখানে লেয়ারগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন যে আসলে এখানে কত ধরনের কাজ করা হয়েছে। সো এই প্রজেক্টগুলো নিয়ে যদি আপনারা কাজ করেন আপনাদের আইডিয়া বাড়বে, আপনাদের নলেজ বাড়বে, প্র্যাকটিস করার স্কিল বাড়বে। একটা সবচেয়ে বড় ব্যাপার যেটা, সেটা হচ্ছে কনফিডেন্স গ্রো হবে। যদি কখনো এই ধরনের ডিজাইন দেখেন আপনাদের নিজেদের মধ্যে একটা কনফিডেন্স আসবে যে না আমরাও পারবো এই ধরনের ডিজাইন বানাতে। সো এটাই হচ্ছে মেইন ইস্যু। সো এখন যদি আপনি যান এই মেইন মকআপে, এটা হচ্ছে মেইন মকআপ, এই মকআপটা আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন যে আপনাদের এই লোগোটা কিন্তু এখানে বসে গেছে, ঠিক আছে? সো এই হচ্ছে গিয়ে বিষয় আর কি, এভাবে করে আপনারা বিভিন্ন লোগো টোগো বানাতে পারবেন। এখানে একটু অ্যাডজাস্টমেন্ট লাইটিং করা হয়েছে। সো দিস ইজ দ্য প্রসেস। আর কোনো কিছু কি জানার আছে বা কোনো কিছু প্রবলেম? হ্যালো, আচ্ছা একটা কোশ্চেন ছিল, জি জি, সহজ একটা কোশ্চেন। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। যে ইলাস্ট্রেটরে আমাদের A4 পেজ নিলাম, তারপর হঠাৎ করে আপনি
কি জানি ক্লিক করে মানে পুরো বোর্ডটাই সাদা করে ফেলে, এটা কন্ট্রোল প্লাস আচ্ছা এটা হচ্ছে কন্ট্রোল প্লাস এইচ বোধ হয়, কন্ট্রোল প্লাস এইচ না সরি কন্ট্রোল অল্টার এইচ। আমি আসলে দ্রুত করি তো অনেক সময়, দাঁড়ান একটু দেখি, আপনি একটু ট্রাই করেন কন্ট্রোল অল্টার এস কিংবা কন্ট্রোল এইচ এইচ সরি কন্ট্রোল হ্যাঁ কন্ট্রোল এইচ সরি। স্যার আইসোমেট্রিক কি ক্লাস ক্লিয়ার হবে? না না আজকে এটা শেষ আইসোমেট্রিক। আইসোমেট্রিকটা মানে বলটা যায় নাই, এখনো হাত লাগতেছে। না না ভয় কি যে করেন করি? না, একটু প্র্যাকটিস করেন, আপনারা প্র্যাকটিস করেন না এই কারণেই ভয় লাগতেছে, একটু প্র্যাকটিস করেন আমার মনে হয় যে না, পারবেন। আমি মানে অনেক দেখি তো অনেকগুলো একটা, ওগুলো কিভাবে করে বুঝি না। একটু শুরু করেন, বিসমিল্লাহ বলে শুরু করেন, দেখবেন পেরে যাচ্ছেন, সমস্যা নেই, খুব একটা কঠিন কাজ না। মানে কনসেপ্টটা যদি না বুঝি কেমনে শুরু করবো এই নিয়ে চিন্তা করতেছি। আচ্ছা যে অনেকগুলো দেখলে মনে হচ্ছে যে পারবো, কিন্তু যাইয়ে দেখে যে অনেক মানে আরো হার্ড হার্ড কিন্তু যে কি করো। আচ্ছা সমস্যা নেই, আপনি শুরু করেন, যেখানে আটকে যাবেন আমি আছি, আমি ইনশাল্লাহ দেখাই দিব না, অসুবিধা নেই। আচ্ছা আপনাদেরকে আরেকটা জিনিস একটু দেখাই। স্যার আমার জি বলেন। কন্ট্রোল হয় না আমারটায়। আচ্ছা আমি একটু দেখি দাঁড়ান, আমার কন্ট্রোল অল্টার এইচ দিয়ে দেখেন তো। না স্যার তাও হয় না। আচ্ছা কন্ট্রোল শিফট এইচ দেন। জি স্যার এখন এখন হচ্ছে না কন্ট্রোল শিফট এইচ। আচ্ছা আমি ওই মানে দ্রুত করি তো মানে ভুলে গেছি আসলে। স্যার এই লোক এইটা শুরু করেছে স্যার, এই যে এই একটু করে আপনার রিচার্জ দেখাই। এই জিনিসটা কিভাবে জি, জি। তাই তো। আচ্ছা এটা একটু দেখাই, এটা খুবই সুন্দর এবং জি, জি। মজার কাজ, এগুলা দেখাই দিচ্ছি, নো প্রবলেম, টেনশনের কোনো কারণ নেই। দাঁড়ান আমার ইলাস্ট্রেটরটা ওপেন হইতে একটু সময় লাগে, এই একটু ঝামেলা, একটু ওয়েট করি। থ্রিডি গ্লোবটা তো ওয়ার্ল্ডটা তো বুঝতে পারছেন, এটা একটা থ্রিডি ম্যাপ। এই ম্যাপটা হচ্ছে কি আপনার আমরা এই যে বলটা তৈরি করেছি, বলটা কিন্তু অর্ধেক কেটে নিতে হবে, তা না হলে রিভলভে কিন্তু আপনার এই গোলটা আসবে না, বুঝতে পারছেন? সো এগুলো একটু মাথায় রাখতে হবে। কি ব্যাপার ইলাস্ট্রেটর রং হয় না কেন? ম্যাপ আর্ট এখানটা আসলে শো করছে না, তার কারণটা আসলে আমি বুঝতে পারছি না। আচ্ছা আমি আরেকবার একটু করি, হ্যাঁ। অলরাইট, এই যে শেপটা, এটাকে আমরা সিলেক্ট করে ইফেক্টে যেয়ে থ্রিডিতে যেয়ে রিভলভে ক্লিক করলাম, রিভলভে ক্লিক করে আমরা জাস্ট এখান থেকে রাইট শেডিং ম্যাপার, ম্যাপার থেকে আমরা নন আছে, আমরা এখান থেকে প্যাটার্ন 2 দিলাম। ওয়েল হচ্ছে না, আচ্ছা আমি ক্যান্সেল করে দিচ্ছি, নতুন একটা ফাইল নিয়ে আসলে অনেক সময় একটু ঝামেলা করে। ওকে সো আমরা কি করলাম, আমরা একটা কিউব ড্র করলাম, এটা ভুল করে ফেলছি, ম্যাপটা চলে গেছে, আচ্ছা যাই হোক। সো এখানে এইটা ডিলিট করে দিই, এটাকে সিলেক্ট করি, সিলেক্ট করে আমরা এখান থেকে ইফেক্ট 3D রিভলভ
ফিল কালার নন করে দিলাম, স্ট্রোক কালারটাকে আমরা স্কাই ব্লু কালার করে দিলাম। অলরাইট, সো এটা থাকুক এখানে। নেক্সট আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে কি আমরা একটা এরকম একটা শেপ নিয়ে নিলাম, স্ট্রোক সাইজটা আমরা একটু বাড়িয়ে নিই 6, কালারটাকে আমরা হোয়াইট না দিয়ে একটু অন্য কালার দিয়ে সিলভার, তাহলে দেখতে পাবো আসলে আমার কালারটা। অলরাইট, দেন আমরা এই পয়েন্ট বরাবর রাখলাম। সো এই সিম্বলটাকে আমরা সিলেক্ট করে আমরা এই জায়গাটাতে আমাদের সিম্বল প্যানেলে আমরা ড্র্যাগ করে রেখে দিলাম। ওকেতে ক্লিক করে দিলাম, নিউ সিম্বল। দেন আমরা আমাদের এই যে অবজেক্টটি রয়েছে এই অবজেক্টে সিলেক্ট করে আমরা অ্যাপিয়ারেন্স প্যানেলে ক্লিক করলাম, 3D রিভলভে ক্লিক করলাম। দেন আমরা এখান থেকে ম্যাপ আর্টে ক্লিক করে দিলাম, এখান থেকে আমরা নিউ সিম্বলে ক্লিক করে ফিট টু স্কেল, এখানে শো করতেছে না, তার কারণটা কি বুঝতে পারছি না আমি আসলে। শেড আর্টওয়ার্ক, ওকে, স্যার তখন মনে গ্রুপ না করে ইয়াতে রাখছেন, এর জন্য কি হতে পারে? কোনটা বুঝতে পারিনি? যে যেই জিনিসটা বানায় ইয়াতে যেটা রাখছে সেটা তো গ্রুপ করেন, এর জন্য হইতে পারে কি? না, সেটার জন্য প্রবলেম হওয়ার কথা না। আচ্ছা, এটা চলে আসার কথা, তারপর আসতেছে না কেন আমি বুঝতে পারতেছি না। আচ্ছা, আমি আরেকবার একটু দেখাই। এটা ইলাস্ট্রেটরের প্রবলেম মেবি, বা আমার র্যামেও প্রবলেম হতে পারে। আপনাদের ওখানে কি আপনারা প্র্যাকটিস করছেন যে আসতেছে কিনা দেখতেছেন, ট্রাই করতেছেন? আচ্ছা স্যার আমরা তো এখানে ভিডিও দেখতেছি, করার সময় পাই না। আচ্ছা, আমি একটু দেখাই দিই, এখানটাতে একটু দেখাই দিই। ধরেন এটা করার পরে তো এরকম একটা গোলক আসবে, তাই না? এরকম একটা গোলক আসার পরে আসলে কয়েকটা কাজ করতে হবে আমাদেরকে। সে আপনি যখন এটা ম্যাপিং অ্যাড করে দিবেন, এটা যখন ম্যাপিংটা অ্যাড করে দিবেন তখন অটোমেটিক এরকম চলে আসবে, এই যে এরকম দেখাবে। এখানে যদি দেখায় তাহলে এখানে দেখাবে না কেন, আমি তো এটাই বুঝতেছিলাম। আচ্ছা, এখানে স্ট্রোকটা যদি নন করে দিই, স্ট্রোক অ্যাড করে দিলাম, ওকে। আচ্ছা, স্ট্রোকের সাইজটা একটু কম করে দিই। আচ্ছা, স্ট্রোক না নিয়ে ফিল কালারটা নিয়ে বৃত্ত করে দেখা যায় না? না, ফিল কালার নিলে এটা দেখা যাবে না, আপনার ম্যাপটা দেখা যাবে না ফিল কালার নিলে। আচ্ছা, তারপর আমি একটু ট্রাই করে দেখি কি অবস্থা হয়। না, ম্যাপ দেখা যাচ্ছে, এই যে ম্যাপটা ফিল কালারে দেখা যাচ্ছে। আমি সো সরি, কিন্তু একটু আগে কিন্তু আমরা স্ট্রোক কালার ব্যবহার করেছিলাম, তাই না? আচ্ছা, সো এই যে আপনারা দেখতে পাচ্ছেন একটা গোলক চলে আসছে। এবার আমি একটু দেখাই যে আসলে কি প্রবলেমটা হচ্ছে। এটা ফেলে দিলাম। এটা ফেলে দেওয়ার পর আমরা একটু গ্লোয়িং কোনো গ্লোব যদি তৈরি করতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে এর মতো করে একটা বৃত্ত আসলে আমাদেরকে ড্র করে নিতে হবে। এটার ঠিক এটার মতো করেই একটা বৃত্ত। সো আমি একটু ছোট করে নিয়ে আসি, হালকা বেশি বড় হয়ে গেছে।
সো এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে কি এখান থেকে আমি একটা বৃত্ত ড্র করব। বৃত্তটাকে আমি এখানে সিলেক্ট করে নিলাম, একটা বৃত্ত আমি ড্র করে নিলাম, এটা ফিল কালার যাই হোক নো প্রবলেম। আমি ধরে এইটা এবং এইটা এই দুইটাকে সিলেক্ট করে আমি এটাকে অল্টার বাটন প্রেস করে সিলেক্ট করলাম, লেফট অ্যালাইন করলাম, সেন্টার অ্যালাইন করলাম, এরপর এটাকে সিলেক্ট করে শিফট ধরে আমি এই বরাবর রাখলাম। রাখার পর আমি এবার যে কাজটা করব সেটা হচ্ছে এটাকে সিলেক্ট করে আমি এখান থেকে এই কালারটা নিব, এই কালারটা একটা গ্রেডিয়েন্ট কালার নিব অ্যাকচুয়ালি এটার উপরে, এবং এটা ফিল কালারে নিব, স্ট্রোক কালারটা আমি নন করে দিলাম। নেওয়ার পর এই যে ফিল কালারের গ্রেডিয়েন্ট প্যানেলে ক্লিক করে আমি এই কালারগুলোকে চেঞ্জ করে দিব। কালার আমি লাইট কালারটাকে দিব হচ্ছে গিয়ে লাইট ব্লু এবং ডার্ক কালারটাকে ব্ল্যাক, ফুল ব্ল্যাক। ওকে, ব্ল্যাক করে নিলাম। নেওয়ার পর এখান থেকে রেডিয়াল গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করব, রেডিয়াল গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করলাম। এবার এখানে এই রিভার্স গ্রেডিয়েন্ট এই কালারটা অ্যাড করে দিব, এবং দেওয়ার পরে এই ব্ল্যাক কালারটাকে আমি এই বরাবর রাখবো লাইক দিস, আর একটু এরকম রাখি, এরকম রেখে দিলাম। রেখে দেওয়ার পর আমি কি করব, এই গ্রেডিয়েন্ট কালারটাকে ধরে আমি অপাসিটি থেকে আমি এটার কালারটাকে করে দিব স্ক্রিন কালার। ওকে, সো যখন আমি স্ক্রিন কালার করে দিব এটা চারপাশ থেকে একটা গ্লোয়িং একটা ইফেক্ট এখানে শো করবে, ভিজিবল হবে। এরপর আপনি চাইলে এটার অপাসিটিটা একটু কমিয়ে নিয়ে আসতে পারেন, এটার অপাসিটি আসলে অনেক বেশি হয়ে গেছে, অপাসিটি 100 আছে, আমরা একটু কমিয়ে নিয়ে আসতে পারি 90, 80, নো প্রবলেম। সো হালকা একটু গ্লোয়িং থাকলে দেখতে জিনিসটা ভালো লাগবে। সো আমি এরকম একটা গ্লোয়িং রাখলাম। রাখার পর এরপরে আপনি যদি এখানে লক্ষ্য করেন এখানে আরও একটু গ্লোয়িং একটা অপশন রয়েছে, আর একটু গ্লো লাগছে, এই যে এখানে একটা গ্লো আছে, এখানে একটা গ্লো আছে, সেন্টার পয়েন্টটাও একটু গ্লোয়িং। সো সেন্টার পয়েন্টটা গ্লোয়িং করার জন্য আপনি যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে কি এখানে একটা রেক্টেঙ্গেল ড্র করেন, শিফট চেপে ধরে রেক্টেঙ্গেল ড্র করে আমরা এটাকে কি করব, এটাকে জাস্ট রিভার্স করে দিব। রিভার্স করে দিলে এরকম অপশন আসবে, আসার পর আমরা হালকা একটু এরকম রেখে আমরা নেক্সট যে কাজটা করব এটাকে সিলেক্ট করে ব্ল্যাক কালারের যে টোনটা আছে একটু বাড়িয়ে দিই হালকা। ওকে, দ্যাটস ইট। দেন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে কি এটাকে এই বরাবর রেখে এটাকে এবার আমরা অপাসিটি থেকে সেমভাবে স্ক্রিন মোডে নিয়ে আসবো। সো সেন্টার পয়েন্টটাও কিন্তু আপনার একটু গ্লোয়িং মনে হচ্ছে, একটু মানে গ্লসি মনে হচ্ছে। সো এরপরে নেক্সট যে কাজটা আছে, নেক্সট কাজটা হচ্ছে গিয়ে আমরা এখানে একটু লেন্স ফ্লেয়ার অ্যাড করে দিতে পারি। ফ্লেয়ারটা কীভাবে অ্যাড করবো দেখেন, আপনি যদি এখানে ফ্লেয়ারে ক্লিক করেন, ফ্লেয়ার টুলে ক্লিক করে এখানে একটা ক্লিক করেন, এখানে ক্লিক করেন, তাহলে দেখবেন যে ফ্লেয়ারের অপশন আসবে আপনার কাছে, আপনি কীরকম ফ্লেয়ার চাচ্ছেন এটার মতো করে আপনি ফ্লেয়ার দিয়ে আমি এরকম একটা ফ্লেয়ার নিলাম, এরকম একটা ফ্লেয়ার নিয়ে আমি জাস্ট এই ফ্লেয়ারটাকে এই বরাবর, এই পয়েন্ট বরাবর আমি রেখে দিলাম। রেখে দেওয়ার পর এখানে একটা লাইটিং গ্লোর ইফেক্ট তৈরি হবে। এরপর লাস্ট যেই কাজটা সেটা হচ্ছে গিয়ে আমরা এখানে একটা সার্কেল আবার ড্র করব, একটা সার্কেল ড্র করলাম। সার্কেল ড্র করে আমরা এখান থেকে এই কালারটা নিলাম, নেওয়ার পর আমরা এখান থেকে গ্রেডিয়েন্ট প্যানেলে গেলাম, এই কালারটাকে রিভার্স করে দিলাম, সেম প্রসেস এইভাবে রাখলাম, বা ব্ল্যাক কালারটাকে একটু বাড়িয়ে দিতে পারি এইভাবে। অলরাইট, দেওয়ার পর আমরা এটাকে এই বরাবর রেখে একটু বড় করে নেব লাইক দিস। এবং এটাকে যে কাজটা করব সেটা হচ্ছে গিয়ে একটু রিভার্স করে দিব, এটার অপাসিটিটা রাখবো হচ্ছে স্ক্রিন মোড। এবার এটাকে আমরা নিয়ে আসবো কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট দিয়ে পেছনে, সবার পেছনে এরকম। এরপর নেক্সট যে কাজটা আমরা করব সেটা হচ্ছে কি এটার একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করব। এখান থেকে রেক্ট্যাঙ্গেল নিলাম, রেক্ট্যাঙ্গেল নিয়ে আমরা একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করে দিই, পেছনে নিয়ে আসলাম। নিয়ে আসার পর এখানে আমরা যে কাজটা করবো এটা হচ্ছে লিনিয়ার গ্রেডিয়েন্ট ব্যবহার করবো, লিনিয়ার একটা গ্রেডিয়েন্ট। এবং এই কালারটা এত লাইট কালার রাখবো না, একটু ডিপ ব্লু কালার দিব, তাহলে দেখতে ভালো লাগবে। সো একটু ডিপ কালার দিলে দেখতে ভালো লাগবে। এরপর আমরা এটার গ্রেডিয়েন্ট কালারটা উপর থেকে নিচের দিকে ব্ল্যাক করে নিয়ে আসবো। ভালো, এবার আপনারা লক্ষ্য করেন পেছনের যেই হোয়াইটটা বা যে টোনটা আমরা ব্যবহার করি সেটাকে একটু কাস্টমাইজ করতে হবে, এটার ব্ল্যাক টোনটাকে একটু বাড়িয়ে দিতে হবে। সো
এখন কিন্তু জিনিসটা দেখে মনে হচ্ছে একটু গ্লোয়িং, বেশি গ্লোয়িং, তাই না? আর একটু ভালো লাগছে দেখতে। কিংবা আপনার যদি মনে হয় যে আমি এটাকে লক করে দিই, এই যে টোনটা রয়েছে এই টোনটাকে চাইলে আপনি আরেকটু বড় করে দিতে পারেন, আরেকটু বড়, এরকমটাও রাখতে পারেন, নো প্রবলেম। সো এই হচ্ছে গিয়ে ওভারঅল একটা মানে গ্লোয়িং একটা বল, যার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে মনে হচ্ছে যে এটা বলের ভেতর থেকে আসলে এটা একটু গ্লোয়িং একটা ইফেক্ট। সো এই আর কি, এইভাবে করেই আর কি আমরা বিভিন্ন ইফেক্ট হাবিজাবি এগুলো আমরা তৈরি করি আর কি, ঠিক আছে? এটার পজিশন যদি আপনি চেঞ্জ করতে চান, এটা একটু গোলকের পজিশন যদি আপনার চেঞ্জ করতে ইচ্ছে করে, আপনি এই ম্যাপ আর্টে ক্লিক করে আপনি আইসোমেট্রিক ভিউ দিতে পারেন, অথবা এটাকে যদি আরেকটু রোটেট করতে চান রোটেট করতে পারেন, নো প্রবলেম। এই যে ওকেতে ক্লিক করে দেন, একটু রোটেট হয়ে গেল। আপনি যদি আরেকটু উপর থেকে উপরের ভিউ রাখতে চান, টপ ভিউ, সেটাও রাখতে পারবেন। এখানে ক্লিক করেন, ক্লিক করে আপনি এই যে টপ ভিউটাকে একটু নিচের দিকে নামায় নিয়ে আসেন, ওকেতে ক্লিক করে দেন। এই যে টপের এই জায়গাটা একটু বেশি দেখা যাবে, করতে পারেন, ইটস ইয়োর চয়েস যে আপনি আসলে কীভাবে করবেন। আইসোমেট্রিক বটম যদি দেন আপনি, তাহলে নিচের সাইডটা আপনি দেখতে পাবেন, এই যে এটা হচ্ছে নিচের দিকটা, রাইট? সো এই হচ্ছে গিয়ে ওভারঅল প্রসেস। আমি বুঝাতে পেরেছি? কারো কোনো কনফিউশন থাকলে আমাকে বলতে পারেন। হ্যালো, জি ভাইয়া, এখন শুধু প্র্যাকটিস করার বাকি। এখন শুধু প্র্যাকটিস করার বাকি, এক্স্যাক্টলি। সো সবাই এখন একটু বেশি বেশি করে প্র্যাকটিস করেন, এবং যেখানেই আটকে যাবেন কোনো ঘাবড়ানোর কিছু নাই, খুবই সহজ কাজ। একটু প্র্যাকটিস করলেই আমার মনে হয় পারবেন, আর না পারলে আমি তো আছি ইনশাল্লাহ, নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখা দেবো। আচ্ছা, আগামীকালকে দুপুর 3টা থেকে আমরা ক্লাস নিব, ঠিক আছে, সেম টাইম। সো সবাই একটু রেডি থাকবেন। আর ইনশাল্লাহ এই উইকে আমাদের আর বাকি আছে 5টা ক্লাস, আজকে তো ক্লাস শেষ, আর 5টা ক্লাস এই 5 দিন আমি নিয়ে নিব, নেক্সট উইকেই শেষ করে দিব, ঠিক আছে? আর যদি কারো কোনো প্রবলেম থাকে আমার সাথে অবশ্যই কনসাল্ট করবেন, ডিসকাস করবেন। আর আজকে একটু প্র্যাকটিস করেন, ঠিক আছে? সো আজকে এই পর্যন্তই। স্যার, জি বলেন। স্যার রাতে কি ফ্রি আছেন? একটু কল দিতাম আর কি। আচ্ছা, আপনার কি প্রবলেম? আপনি ক্লাসে বলেন না কেন? প্রবলেম থাকলে ক্লাসে বলেন। না, ক্লাস টাইমে